জি স্যার। জয়েন্ট তো পার্টিসিপেন্ট অনেক কম, 24 মাত্র হলো। জি 3 ছিল স্যার। কতজন ছিল পার্টিসিপেন্ট? তো সুবিধাজনক সময় 7:15, মোটামুটি সবাই জয়েন করার কথা। আমরা আরো 2-3 মিনিট দেখি। হোস্ট আছেন নাকি? কে আছেন? তালেব আছেন নাকি? তালেব, জুয়েল ভাই কেউ আছেন? হ্যাঁ, তালেব কি আছেন নাকি? না, 5:30 পারবো না, 7টা হলে কিন্তু পারবো। না, 5:30 পারবো না। ঠিক আছে। Recording in progress. আমাদের গত লেকচারে কারো কোনো প্রবলেম থাকলে বা কোনো কোশ্চেন থাকলে আমরা একটু আলোচনা করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি কি পাওয়ার পয়েন্ট দেখতেছেন একটা? হলো বুথেক 1930। জি স্যার। জি জি স্যার, স্যার। দেখা যাচ্ছে স্যার। কথা সাউন্ড ক্লিয়ার আছে? জি স্যার। তাহলে আমরা শুরু করে দিই। জি স্যার। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। So my dear friends, today we will discuss the sale of goods at 1930. Sale of goods at 1930 is the most important act from business background, especially the contract act. Sale of goods act is the supplement of the contract act. Contract act এর পরেই আমাদের sale of goods act তৈরি হয়। তাহলে এখানে আমরা sale of goods act এর ক্ষেত্রে আমরা দেখবো মেন মেন প্রফেশন গুলো কি কি আছে এবং সেগুলো আমাদের পরীক্ষায় কিরকম ইফেক্ট আসতে পারে। ফার্স্ট চ্যাপ্টার সবসময়ই আমরা জানি যে কোনো অ্যাক্টের ক্ষেত্রে প্রথম হচ্ছে টাইটেল থাকে, শর্ট টাইটেল, অ্যাক্টের নাম কি এবং কখন থেকে এটা শুরু হবে, স্টার্টেড কখন থেকে। কন্ট্রাক্ট এখানেও ঠিক একই রকম। সেকশন 1-এ দেওয়া হচ্ছে শর্ট টাইটেল, এক্সটেন্ড এন্ড কমেন্সমেন্ট, that may be called the sale of goods act 1930. এটা হচ্ছে প্রথম 1 জুলাই 1930 থেকে এটা ইফেক্ট হচ্ছে। ফ্রম ইন্ডিয়া, আসলে এটা আমাদের ইন্ডিয়া থেকেই আমাদের সেল করতে, আমাদের দেশের ঠিক ওইটাই আমাদের এপ্লিকেবল আছে। ইন দিস অ্যাক্ট, আনলেস দেয়ার ইজ এনিথিং
repugnant in the subject content এখন ডেফিনিশন সেকশন 2 তে থাকে ডেফিনিশন এখানে নতুন করে খুব বেশি ডেফিনিশন নাই বিধায় এখানে দুইটা ডেফিনিশন তারা দিচ্ছে বায়ার এবং ডেলিভারি বায়ার মানে কি ডেলিভারি কি মানে কি বায়ার কি বায়ার মিন্স এ পারসন হু বাইস অর এগ্রিজ টু বাই গুডস বায়ার হচ্ছে এমন একজন পারসন যে কিনে অথবা কিনার জন্য সম্মতি জ্ঞাপন করে এগ্রিজ টু বাই গুডস তাহলে বায়ারের সংজ্ঞা হচ্ছে যে কিনে অথবা কিনার জন্য সম্মতি জ্ঞাপন করে ডেলিভারি একটা ডেফিনিশন ডেলিভারি মিন্স voluntary transfer of position from one person to another পজিশনটা ট্রান্সফার হবে যদি পজিশনটা ট্রান্সফার হয় তখন তাকে বলা হয় ডেলিভারি যদি পজিশন ট্রান্সফার না হয় তাহলে ডেলিভারি হয় না তারপর সেল এন্ড এগ্রিমেন্ট টু সেল বলতে কি বুঝি আমরা সেল এন্ড এগ্রিমেন্ট টু সেল বলতে আমরা কি সেল বলতে কি বুঝি কন্ট্রাক্ট এটা এগুলা ডেফিনিশন ওইটা আসতে পারে সেল কাকে বলে এগ্রিমেন্ট টু সেল বলতে কি বুঝি a contract of sale of goods is a contract whereby the seller transfer contract of sale of goods act অনুযায়ী আমরা বলবো কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস বলতে হচ্ছে এরকম একটা কন্ট্রাক্ট যেখানে সেলার ট্রান্সফার করে সেলার কি করে গুডস ট্রান্সফার করে অথবা এগ্রিজ টু ট্রান্সফার দ্য প্রপার্টি ইন গুডস টু দ্য বায়ার ফর এ প্রাইস কোনো মূল্যের বিনিময়ে সেলার যদি বায়ারের কাছে একটা গুডস অথবা কোনো প্রপার্টি ট্রান্সফার করে অথবা ট্রান্সফার করবে বলে সম্মতি জ্ঞাপন করে তখনই বলবে কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস there may be a contract of sale between one part owner and another এখানে কন্ট্রাক্ট অফ সেলের ক্ষেত্রে একটা অংশ বিশেষ হতে পারে অথবা পুরোটাই হতে পারে কন্ট্রাক্ট অফ সেল মে বি অ্যাবসলিউট অর কন্ডিশনাল কন্ট্রাক্ট অফ সেল সেটা অ্যাবসলিউট হতে পারে অথবা কন্ডিশনাল হতে পারে অ্যাবসলিউট কন্ট্রাক্ট অফ সেলের ক্ষেত্রে আপনি কিছু কন্ডিশনও দিয়ে দিতে পারেন যে এই কন্ডিশনের ক্ষেত্রে ফুলফিল হলে আমি গুডস ট্রান্সফার করব অথবা গুডস আমি কি করব সেল করব এটা হচ্ছে অ্যাবসলিউট আর সরি কন্ডিশনাল আর অ্যাবসলিউট কোনো এখানে কোনো কন্ডিশন নাই উইদাউট কন্ডিশনেও কন্ট্রাক্ট অফ সেল হতে পারে under where a contract of sale the property in the goods is transferred from the seller to the buyer the contract is called a sale যখন এই কন্ট্রাক্ট অফ সেল এর মাধ্যমে একটা গুডস প্রপার্টি ট্রান্সফার করা হয় from seller to the buyer the contract is called a sale তখন তাকে সেল বলা হবে but where the transfer of the property in the goods is to take place at a future time or subject to some condition thereafter to be fulfilled the contract is called an agreement to sale তাহলে সেল বলতে সেল এবং এগ্রিমেন্ট টু সেল এর ডেফিনিশনটা কি এখানে বলে দিচ্ছে সেল কাকে বলে সেল হচ্ছে যখন সেলার বায়ারের কাছে একটা গুডস কি করে ট্রান্সফার করে তখন তাকে বলা হবে সেল আর এগ্রিমেন্ট টু সেল কি হবে যখন সেলার বায়ারের কাছে একটা গুডস ভবিষ্যৎ সময়ে পৌঁছাবে অথবা ট্রান্সফার করবে অথবা কোনো কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে সে গুডসটা দিবে এরকম যদি হয়ে থাকে তখন তাকে বলা হবে an agreement to sell an agreement to sell becomes a sale একটা হচ্ছে সেল আর একটা এগ্রিমেন্ট টু সেলটা তখনই সেল হবে an agreement to sell becomes a sale when the time elapses যখন সময়টা পাস হয়ে যাবে অথবা যে কন্ডিশন দিল সেই কন্ডিশনটা ফুলফিল করলে সাবজেক্ট টু হুইচ দ্য প্রপার্টি ইন দ্য গুডস ইজ টু বি ট্রান্সফার সময় শেষ হতে হবে এবং সময় কন্ডিশনটা ফুলফিল করতে হবে কিন্তু
মূল কাজটা যেটা সেটা গুডসটা কি হতে হবে এর ভিতরে ট্রান্সফার করতে হবে, তখনই এগ্রিমেন্ট টু সেলটা সেল হয়ে যাবে। এতক্ষণ যেগুলো আলোচনা করতেছি আপনার ক্লিয়ার তো নাকি? সেল এবং এগ্রিমেন্ট টু সেল বলতে কি বুঝি? স্যার এখানে যে সময়ের কথাটা বলা হলো স্যার, এখানে সময়টা বলতে কি কিসের সময় বোঝাচ্ছে? সময়টা হচ্ছে আপনি যদি একটা নির্দিষ্ট ফিউচার সময় আপনি যদি বলেন আগামী 1 সপ্তাহ পরে আপনাকে গোষ্ঠটা দিব, বা আপনি যে কিনতে সেও বললো আগামী 1 সপ্তাহ পরে আমি গোষ্ঠটা নিব, দুইজনে যখন কন্ট্রাক্ট করে তখন বলা হয় কন্ট্রাক্ট অফ সেল, কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস, গুডস সেল করার কন্ট্রাক্ট, এটাকে বলা হচ্ছে ফিউচার টাইম, ফিউচার পিরিয়ডের যখন নেওয়া হবে, ঠিক আছে? অথবা বলতে পারে আগামী 1 সপ্তাহের মধ্যে আমি গোষ্ঠটা পৌঁছাবো, এরকম হইতে পারে। আবার 1 সপ্তাহ পরে পৌঁছাবো, বা 1 সপ্তাহ সময় হলে আগামী এত তারিখে গোষ্ঠটা পৌঁছাবো, নির্দিষ্ট হতে করে দিতে পারে। স্যার মূল কথা হচ্ছে স্যার, একটা হচ্ছে ডিরেক্টলি সেলস, আর একটা হচ্ছে স্যার কিছু কন্ডিশনাল ভিত্তিক বা এগ্রিমেন্ট ভিত্তিক সেল। কন্ডিশনাল অর এগ্রিমেন্ট যেটা হয় সেটা বলে এগ্রিমেন্ট টু সেল। এগ্রিমেন্ট ইস কন্ডিশনাল অর ফিউচার টাইমে যখন ডেলিভারি হবে তখন তাকে বলা হবে এগ্রিমেন্ট টু সেল। সেলস। এখন কন্ট্রাক্ট অফ সেল বলতে কি বুঝি? কন্ট্রাক্ট অফ সেল প্রথমবার আমরা যেটা বলছি, কন্ট্রাক্ট অফ সেল হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট যেখানে সেলার বায়ারের কাছে কোনো কিছু কি করে ট্রান্সফার করে, অথবা ট্রান্সফার করবে বলে এগ্রি হয়, ঠিক আছে? তাকে বলা হচ্ছে কন্ট্রাক্ট অফ সেল। কন্ট্রাক্ট অফ সেল বলতে কি বুঝি একদিন বলেন? স্যার কন্ট্রাক্ট অফ সেল হচ্ছে একজন বায়ার তার সেলারের কাছে পণ্য বা গুডস বিক্রি করবে। উল্টা হয়েছে, সেলার বাইরের কাছে কোনো গুডস বিক্রি করবে বলে সম্মতি জ্ঞাপন করবে, অথবা ট্রান্সফার করলো, সেলার বাইরের কাছে তো গুডস ট্রান্সফার সেক্ষেত্রে করলো স্যার অথবা ট্রান্সফার করবে। সেক্ষেত্রে এগ্রিমেন্ট টু সেলটা হচ্ছে একটা সময়, মানে একটা চুক্তি, যে কোনো একটা বিষয় উল্লেখ থাকবে। কিন্তু এখানে কন্ট্রাক্ট অফ সেলের ক্ষেত্রে কি হবে স্যার? কন্ট্রাক্ট অফ সেলের ক্ষেত্রে সেল যেটা সেটা কন্ট্রাক্ট অফ সেল, এগ্রিমেন্ট টু সেল যেটা সেটা কন্ট্রাক্ট অফ সেল। হ্যাঁ, আপনি যে এখন সরাসরি যে এখন কোর্স ট্রান্সফার করলেন সেটাও সেল, সেটা এগ্রিমেন্ট কন্ট্রাক্ট অফ সেল। তার সাথে কি হয়, তার মানে কি স্যার এগ্রিমেন্ট অফ সেলসটা ইনস্ট্যান্ট হয় না? এগ্রিমেন্ট টু সেলটা যেটা ভবিষ্যতে হবে ফিউচার টাইমে, অথবা সার্টেন কন্ডিশন ফুলফিল করলে, জি স্যার, বুঝতে পেরেছি। যে আমরা এখানে বলছি where under a contract of sale the property in the goods is transferred from the seller to the buyer, the contract is called a sale. But where the transfer of the property in the goods is to take place at the future time or subject to some condition thereafter to be fulfilled, the contract is called an agreement to sell. Sale আর agreement to sell এর মধ্যে পার্থক্যটা হচ্ছে এটা। এখন এই এগ্রিমেন্ট টু সেলটা কখন সেলে রূপান্তরিত হবে? যখন যে সময়টা থাকবে সেই সময়ের পরে, অথবা যে কন্ডিশন দেওয়া থাকে সেই কন্ডিশনের পরে যদি গোষ্ঠটা তাকে ট্রান্সফার করা হয় তখনই তাকে বলা হবে এগ্রিমেন্ট টু সেল উইল বি সেল। ক্লিয়ার? তাহলে কি স্যার এগ্রিমেন্ট অফ সেল আর কন্ট্রাক্ট অফ সেল নেটওয়ার্ক বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না, নেটওয়ার্ক ক্লিয়ার না। আমরা সামনের দিকে আগাচ্ছি। এগ্রিমেন্ট অফ সেল এবং এগ্রিমেন্ট অফ সেল এবং কন্ট্রাক্ট অফ সেল কি একই জিনিস? একই জিনিস না, এটা ডেফিনেশন ভিন্ন। এগ্রিমেন্ট টু সেল আর সেলের ডেফিনেশনটা ভিন্ন।
দুইটা একই কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট অফ সেল গুডস, সেল অফ গুডস এর কন্ট্রাক্ট, কিন্তু দুইটা দুই দুই জিনিস, একটা হচ্ছে এগ্রিমেন্ট টু সেল, আরেকটা হলো সেল। এগ্রিমেন্ট টু সেলটা যখন আপনি গুডসটা তার কাছে পৌঁছে দিবেন তখন এটা এগ্রিমেন্ট টু সেলটা সেলের রূপান্তরিত হবে। আমার মনে ক্লিয়ার, আপনি এটা নিয়ে আর পরবর্তীতে আর বেশি কথা বলা দরকার নাই। কন্ট্রাক্ট অফ সেল হাউ মেড, একটা কন্ট্রাক্ট অফ সেল কিভাবে তৈরি হয় তাহলে আপনারা দেখে নিয়েন। The contract of sale is made by an offer to buy or sell goods for a price and the acceptance of such offer. আগের মতোই আমরা অফার এবং অ্যাকসেপ্টেন্স যখন দিবে একটা গুডস সেলের ক্ষেত্রে তখনই কন্ট্রাক্ট অফ সেল তৈরি হয়। এক্সিস্টিং অর ফিউচার গুডস বলতে কি বোঝায়? এক্সিস্টিং গুডস অর ফিউচার গুডস, the goods which form the subject of a contract of sale may be either existing goods owned or possessed by the seller for future goods. কিছু গুডস আছে যেমন মনে করেন যে গার্মেন্টস প্রোডাক্ট গুলা যখন আপনার কন্ট্রাক্ট হয় অথবা আমরা এলসিডি এগনিস্টে হয় অথবা কন্ট্রাক্ট অফ সেলও হয়, সেই কন্ট্রাক্ট অফ সেলের ক্ষেত্রে আগে কন্ট্রাক্ট অফ সেল হয়। কন্ট্রাক্ট অফ সেল হলে হ্যাঁ তার পরবর্তী ফিউচারে এই গুডসটা কি করা হয়? তৈরি করা হয়। এটাকে বলা হচ্ছে ফিউচার গুড। যেগুলো ভবিষ্যতে তৈরি করা হবে সেগুলো হচ্ছে ফিউচার গুডস। এক্সিস্টিং গুডস গুলা কিরকম? এক্সিস্টিং গুডস হচ্ছে আপনার যেমন আমরা যেগুলা ইম্পোর্ট করি, হ্যাঁ, বা আমরা যখন যেগুলো এক্সপোর্ট করবো, সরাসরি মনে করেন আমরা রাইস এক্সপোর্ট করবো, আমাদের দেশে কি রাইস আছে সেই রাইস দেখে সে এখান থেকে প্রাইস কোটেশন করবে, এখান থেকে নিয়ে যাবে। এটাকে বলা হচ্ছে এক্সিস্টিং গুডস। যেগুলো ভবিষ্যতে তৈরি করতে হবে সেগুলো ফিউচার গুডস। There may be a contract for the sale of goods, the acquisition of which the seller depends upon a contingency which may or may not happen. এগুলো করবেন, অসুবিধা নেই। Goods perishing before making of contract. কন্ট্রাক্ট করার পূর্বেই যখন গুডস নষ্ট হয়ে যায় তখন কি হয়? Where there is a contract for the sale of specified goods, the contract is void if the goods without the knowledge of the seller has at the time when the contract was made perished or become to damage has no longer to answer to their description in the contract. বলতেছে যে গুডসটা যখন আপনি কন্ট্রাক্ট করার পূর্বে যখন পেরিশ হয়ে যায়, অথবা কন্ট্রাক্ট করলেন আপনি সেলার সে জানে না তার গুডস নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে তার কন্ট্রাক্টটা ভয়েড হয়ে যায়, এরকম কন্ট্রাক্ট অ্যাকসেপ্টেবল না। গুডস পেরিশিং বিফোর সেল, গুডস এরকম হয় আপনি সেল করার পূর্ব মুহূর্তে গুডস নষ্ট হয়ে যায়, বাট আফটার এগ্রিমেন্ট টু সেল, কিন্তু এগ্রিমেন্ট টু সেলের পরে গুডসটা নষ্ট হলো কিন্তু সেলের পূর্বে গুডস নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে কি হবে? Where there is an agreement to sell specific goods and subsequently the goods without any fault on the part of the seller or buyer perish or becomes to damage has no longer to answer to their description in the agreement before the risk passes to the buyer, the agreement is thereby avoided. মানে অনেক প্রকার এরকম গুডস থাকতে পারে যে গুডসগুলা সেল করার পূর্বেই আপনার পেরিশ হয়ে গেল কিন্তু এগ্রিমেন্ট টু সেলের পরে পেরিশ হলো, সেক্ষেত্রে এরকম এগ্রিমেন্ট অ্যাভয়েড করাই ভালো। Where there is an agreement to sell specific goods, subsequently the goods without any fault on the part, কারো কোনো ফল্ট নাই, on the part of the seller and buyer perish or becomes too damaged as no longer to answer to their description in the agreement before the risk passes to the buyer, the agreement is thereby avoided. তাহলে এই যে রিস্কটা আলটিমেটলি কার কাছে গিয়ে পৌঁছাবো? বায়ারের কাছে গিয়ে পৌঁছাবে। কারণ সেলার বলবে আমার ঠিক নাই, আমার তো এখানে কোনো ফল্ট নাই, আপনি গুডস নষ্ট হচ্ছে সে আমি কি করব? Ascertainment of price. The price in a contract of sale may be fixed by the contract or may be left to the meet fixed in manner thereby agreed and may be determined by the course of dealing between the parties. আপনি প্রাইস কিভাবে নির্ণয় করবেন? প্রাইস দুই পক্ষে হ্যাঁ আলোচনার ভিত্তিতেই এগ্রিডের ভিত্তিতেই কি করা হবে? প্রাইসটা ডিটারমিন করা হবে।
আবার অনেক গুডস আছে এগ্রিমেন্ট টু সেল এট ভ্যালুয়েশন, ভবিষ্যতে ভ্যালুয়েশনের মাধ্যমে গুডসটা সেল হবে, এরকম এগ্রিমেন্ট হয়। এরকম গুডস এর সেল ভ্যালুয়েশন হয়। যেমন আমাদের দেশে ইন্টারন্যাশনালি অনেক ভ্যালুয়েশন কোম্পানি আছে, হ্যাঁ, পিএসআই, প্রি শিপমেন্ট ইন্সপেকশন কোম্পানি, এরকম আরো অনেকগুলা কোম্পানি আছে। তারা কি করে, গুডসটা শিপমেন্টের পূর্বে সেগুলা ইন্সপেকশন করে, গুডস ঠিক আছে কিনা। এরকম ভ্যালুয়েশন কোম্পানি থাকতে পারে। ভ্যালুয়েশন কোম্পানি কি করবে, ভ্যালু নির্ধারণ করবে, প্রাইসটা ফিক্স করবে। There is an agreement to sell goods on the terms of that the price is to be fixed by the valuation of a third party, and such third party cannot or does not make such valuation, the agreement is thereby avoided. যদি যারা ভ্যালুয়েশন না করে থাকে, না করে, তাহলে সেই এগ্রিমেন্টটাকে অ্যাভয়েড করা হবে। Provided if the goods or any part thereof have been delivered to and with a prepaid check by the buyer as he shall pay a reasonable price thereof. যদি কিছু অংশ তারা ডেলিভারি করে থাকে, থার্ড পার্টি ভ্যালুয়েশন করতে পারে নাই, সেই ক্ষেত্রে কি হবে, তার রিজনেবল প্রাইসটা তাকে দিয়ে দিতে হবে। Stipulation as to time. Stipulationটা কি? Unless a different intention appears from the terms of the contract, কন্ট্রাক্টে অনেকগুলা টার্মস থাকে, হ্যাঁ, stipulation as to time of payment are not deemed to be of the essence of the contract of sale. Whether any other stipulation as to time is of the essence of the contract or not depends on the terms of the contract. Stipulation হচ্ছে আসলে আপনার এটার যে নেচারটা, সেই নেচারের উপর ডিপেন্ড করে। কন্ডিশন এবং ওয়ারেন্টি, আমরা যেটা বলছিলাম, বারবার বলছিলাম গত ক্লাসে, কন্ডিশন এবং ওয়ারেন্টি ডেফিনিশন। কন্ডিশনটা কি? A stipulation in a contract of sale with reference to the goods where there is there which are the subject thereof may be a condition or warranty. The contract of sale এর stipulation থাকে, একটা stipulation, a stipulation in a contract of sale with reference to the goods, with reference to goods which are the subject thereof may be a condition or warranty. স্টিপুলেশনটা অনেকটা হচ্ছে আপনার উদ্দেশ্য, পারপাসটাকে বোঝাচ্ছে। একটা কন্ট্রাক্টে সেলের ক্ষেত্রে একটা পারপাস থাকে, সেই পারপাসটা একটা কন্ডিশন হতে পারে অথবা ওয়ারেন্টি হতে পারে। তাহলে কন্ডিশন কি? কন্ডিশন ইজ এ স্টিপুলেশন এসেনশিয়াল টু দ্য মেইন পারপাস অফ দ্য কন্ট্রাক্ট। একটা কন্ট্রাক্টের মেইন পারপাসটা হচ্ছে কন্ডিশন, the breach of which gives rights to right to treat the contract as repudiated. Warranty কি? The warranty is stipulation related to the main purpose of the contract, the breach of which gives rise to a claim for damages but not to a right to reject the goods and treat the contract as repudiated. Whether the stipulation in a contract of sale is condition or a warranty depends in each case on the construction of the contract. A stipulation may be condition, though called a warranty. স্টিপুলেশন অনেক হতে পারে, অনেক সময় কন্ডিশন, সেটা ওয়ারেন্টি হিসাবে কি হতে পারে। আমরা গত ক্লাসে ডিটেলস আলোচনা করছি কন্ডিশন এবং ওয়ারেন্টি নিয়ে, আমরা অনেক কথা বলছি, এক্সাম্পল বলছি। কখন when condition to be treated as warranty, condition কখন ওয়ারেন্টি হিসাবে ঠিক করবে। Where a condition of sale is subject to any condition to be fulfilled by the seller, the buyer may waive the condition. The buyer may waive the condition or elect to treat the breach of the condition as a breach of warranty, not as a ground for relating to the contract as repudiated. Buyer যদি ওয়েভ করে দেয়, সেক্ষেত্রে কন্ডিশনটা ওয়ারেন্টি হতে পারে। Where a contract of sale is not favorable, contract of sale যদি এরকম হয় যেটা আলাদা করা যায় না, and buyer has accepted the goods or part thereof, buyer যদি গুডসটা অ্যাকসেপ্ট করে নিয়ে থাকে অথবা এর কিছু অংশ বিশেষ অ্যাকসেপ্ট করে থাকে, the breach of any condition to be fulfilled by the seller can only be treated as a breach of warranty, not as a ground for rejecting the goods and treating the contract as repudiated, unless there is a term of the contract expressed or implied to that effect.
যদি এটা কোনো কন্ডিশন না ওয়ারেন্টি সেটা যদি বোঝা না যায় তাহলে সেটা আইনের মাধ্যমে রিজনেবলি এটা আশ্রয় নিতে হবে। ইমপ্লয়েড আন্ডারটেকিং as to time. In the contract of sale, unless the circumstances of the contract as such as to show a different intention, there is an implied condition, implied warranty. Implied condition key, implied condition on the part of the seller that in the case of sale, he has right to sell the goods. Seller ক্ষেত্রে সেলারের রাইট আছে কোর্সটা সেল করা। That in the case of the agreement to sell, he will have a right to sell the goods at the time when the property is to pass. Implied warranty হচ্ছে that the buyer shall have and enjoy quiet possession of the goods. An implied warranty that the goods have to be free from any charge or incumbents in favor of any third party not declared or known to the buyer before or at the time when the contract is made. আমরা কন্ডিশন এবং ওয়ারেন্টি ক্ষেত্রে কি বলছিলাম, গতকাল বলছি আজকে বললাম, আপনি বলেন কন্ডিশন এবং ওয়ারেন্টি। আপনি বলেন কন্ডিশন আর ওয়ারেন্টি বলতে আমরা কি বুঝাইছিলাম এবং কি বুঝছি। Difference between condition and warranty. কথা বলেন। শেয়ার করতে হবে তো, নতুবা তো জয়েন করে থাকলে হবে না। স্যার এখানে কন্ডিশন ওয়ারেন্টি 4 নাম্বার যেটা যে a stipulation may be a condition though called a warranty. এই জিনিসটা একটা স্টেবলিশন হবে কন্ডিশন হতে ওয়ারেন্টি হতে পারে, ডিপেন্ডস অন দা কেস অফ দ্য কনস্ট্রাকশন অফ দ্য কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট এর গঠনের উপর অনেক সময় ডিপেন্ড করে, কন্ট্রাক্টের গঠনের উপর ডিপেন্ড করে এটা কি কন্ডিশন না ওয়ারেন্টি। এখানে বলতেছে ওয়ারেন্টি বলা সত্ত্বেও সেটা কন্ডিশন হইতে পারে, মানে এরকম বোঝাচ্ছে যে মনে হয় লাইন থেকে দো কল্ড ওয়ারেন্টি, সেটাকে তৃতীয় মনে হচ্ছে ওয়ারেন্টি মনে করলে মনে হয়, কিন্তু সেটা কন্ডিশন হতে পারে। যেমন আমরা বলছিলাম গত ক্লাস লেকচার উদাহরণ দিচ্ছিলাম, সবাই জানি যে আমরা মোবাইল ইউজ করি কিসের জন্য, ফোন আর কি আসার জন্য, ঠিকঠাক মতো কথা বলার জন্য। কিন্তু এখন মোবাইলের যে আপনার ব্যবহারের প্রকারভেদে এক একজনের এক এক টাইপ হয়ে যেতে পারে। আপনি কনস্ট্রাকশন ও কন্ট্রাক্টটা যেমন আপনি যদি সেটা করে থাকেন যে আপনি বাইবারটা যেন ঠিকভাবে ইউজ করতে পারেন, এখন বাইবার ইউজ করতে পারেন না, ঠিকভাবে বাইবার ইউজ হচ্ছে না, তার মানে কি বাইবারটা যদিও ওয়ারেন্টি বলে মনে করবে কিন্তু আসলে বাইবার ইউজটা আপনি কন্ট্রাক্টে কনস্ট্রাকশনের উপর এই বাইবার ইউজটা হচ্ছে কন্ডিশন, কারণ এটা তার বাইবার ইউজ করাটা হলো তার জন্য জরুরি। ক্লিয়ার? জি এখন কন্ডিশন এবং ওয়ারেন্টি বলতে আমরা কি বুঝছি আবার বলেন, আপনারা রিপিট করলে আপনারও লাভ হবে, সবাই শুনবো, অনেকেই নতুন আজকে ক্লাস করেনি। স্যার এখানে কন্ডিশন হচ্ছে একটা কন্ট্রাক্টের মেইন পারপাস, ইসেনশিয়াল পারপাস, যেটা ব্রিচ হলে একটা কন্ট্রাক্ট বাতিল হয়ে যায়। আর ওয়ারেন্টি হচ্ছে স্যার একটা কন্ট্রাক্টের কোলাটারাল পারপাস, যেটা ব্রিচ হলে একটা কন্ট্রাক্ট বাতিল হয়ে যায় না, বরং যতটুকু ড্যামেজ হবে ততটুকু এগেনস্টে স্যার সেটাকে ক্লেম দেওয়া হয়। বাতিল হয় না এবং বাতিল হওয়ার কোনো অধিকার নাই, রাইট নেই।
বাতিল করার কোনো রাইটও নেই। ওয়ারেন্টি কন্ডিশনের ক্ষেত্রে বাতিল করার রাইট থাকে। দেন একটা এক্সাম্পল বলেন। ওয়ারেন্টির একটা এক্সাম্পল বলেন। কন্ডিশন এবং ওয়ারেন্টির একটা এক্সাম্পল বলেন। কোনটা আমার মেইন পারপাস, কোনটা এসেনশিয়াল পারপাস বা কোলাটারাল পারপাস। গাড়ির একটা এক্সাম্পল বলছিলাম গত ক্লাসে, ওটা বলেন। তো ক্লাসে আমরা গাড়ির এক্সাম্পল বলছি, আপনি শুনতে পাচ্ছেন না? তো কারো কি যা মনে নাই আর জানাতেও কথা, নেক্সট দিন জানাবো। স্যার যদি আমি একটা ল্যাপটপ কিনি অফিসিয়াল পারপাসের জন্য, হ্যাঁ, সেটা হবে কন্ডিশন, এটা হচ্ছে মেন পারপাস। আর আমি যখন ওই ল্যাপটপটা আমি মুভি দেখা বা ইউটিউবে ইউজ করার জন্য ব্যবহার করবো, ওইটা স্যার ওয়ারেন্টি। থ্যাংক ইউ। ল্যাপটপ আমরা সাধারণত ইউজ করি কিসের জন্য? বিভিন্ন অফিসিয়াল পারপাসের জন্য। অফিসিয়াল প্রোগ্রামিং কমপ্লিট করার জন্য। জি জি। তাহলে এটা আমার মেইন পারপাস। কিন্তু আমার যদি সেটা সাপোর্টিং হিসাবে আমি যেগুলো করি, আমি ইয়ে করতে পারি, ক্লাস অ্যাটেন্ড করতে পারি, আমি এটা ইয়েতে করতে পারি, মুভি দেখতে পারি, সেগুলো হচ্ছে কোলেটারাল। কিন্তু আপনি যদি আবার উল্টারা হয়ে থাকে, যেমন ওই যে কনস্ট্রাকশন অফ দ্য কন্ট্রাক্ট যদি বলি, আপনি যদি এই ল্যাপটপটা কিনে থাকেন আপনি মুভি দেখার জন্য, ওই রকম কন্ট্রাক্ট করতে পারেন যে আমি একটা মুভি দেখতে যাচ্ছি, আমার ভালো একটা কম্পিউটার দিবেন যার এই রেজুলেশন ভালো, হ্যাঁ সাউন্ড খুব ভালো হয়, ওইরকম একটা আপনি সেভাবে কন্ট্রাক্ট করলেন। কিন্তু আপনি যখন কেনার পরে দেখলেন সাউন্ড ভালো হয় না, রেজুলেশন ভালো আসে না, তাহলে সেটার ক্ষেত্রে আবার এই আপনার এই মুভি দেখাটাও কি হয়ে যাবে কন্ডিশন, আদার্স হয়ে যাবে কি করেন। আমার মনে হয় আপনারা ক্লিয়ার। ঠিক আছে? তাহলে কন্ডিশন কখন হবে? ইট ডিপেন্ডস আপন দা কনস্ট্রাকশন অফ দা কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের উপর এটা ডিপেন্ড করে। যদি আপনার পারপাসে কন্ট্রাক্টের পারপাসটা যদি হয় মেইন পারপাস, সেটা হচ্ছে এসেনশিয়াল পারপাস, যেটা সেটা হচ্ছে কন্ডিশন। আর কন্ট্রাক্টে যেটা কোলেটারাল টু দা মেইন পারপাস, সেটা হচ্ছে ওয়ারেন্টি। যেমন স্যার কিছু ফোন ওরা উল্লেখই করে দেয় যেন অপ্পো ক্যামেরা ফোন, মানে হ্যাঁ। ক্যামেরাকে ওরা হাইলাইট করে। হাইলাইট কিন্তু আমি তো- কন্ডিশনটা, কন্ডিশন ক্যামেরা ভালো থাকবে। থ্যাংক ইউ। অর্থাৎ এখানে ক্যামেরাটা আছে কন্ডিশন, আর মোবাইলে ফোনে একটু সাউন্ড এদিক সেদিক হইলে সেগুলো যেগুলো হয়ে যাবে ওয়ারেন্টি, আপনি যদি সেভাবে কন্ট্যাক্ট করেন। থ্যাংক ইউ। এখন আমরা বলছি, গত ক্লাসে আমরা বলছি হোয়েন কন্ডিশন টু বি ট্রিটেড এজ ওয়ারেন্টি, তখন আমরা কন্ডিশনকে ওয়ারেন্টি হিসেবে ট্রিট করতে পারি। কন্ডিশন তো আমি কন্ডিশন ছিল, এটা কন্ডিশন আমি জানি, আপনিও জানেন কন্ডিশন, কিন্তু সেটাকে ওয়ারেন্টি হিসাবেও কি করতে পারে, গ্রহণ করতে পারে। কখন? মাইনর প্রবলেম প্রোডাক্ট। না না, মাইনর প্রবলেম না, আমরা এখানে বলছি এই লাইনগুলো পড়েন না, তাই তো হয়। বায়ার এখানে বায়ার যদি আপনার ক্যান্সেল করার ক্ষমতাটা কার? বায়ারের। বায়ার যদি আপনার কন্ডিশনটা ওয়েভ করে দেয়, অর্থাৎ এটা যদি মানে মুক্ত করে দেয়, ঠিক আছে আমার এটা তো আমি বাতিল করবো না, আমাকে এটা ড্যামেজটা দিয়ে দিবে, তখনই এটা কন্ডিশনটা ওয়ারেন্টি হয়ে যেতে পারে। এটা হলো একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে বায়ার গুডস রিসিভ করে ফেলছে, অর্থাৎ গুডসের কিছু অংশ রিসিভ করে ফেলছে। হ্যাঁ, এখন কি করতে পারতেছে, ইচ্ছা করলে কন্ট্রাক্টটা বাতিল করতে পারতেছে। সেই ক্ষেত্রে আপনার কন্ট্রাক্টটা কন্ডিশন গুলা ওয়ারেন্টি হিসেবে ঠিক করতে হবে। ক্লিয়ার?
একদিন বলেন, তাহলে আমরা কি বলছি, হয় কন্ডিশন টু বি ট্রিটেড এজ ওয়ারেন্টি, আপনার বাসায় বলেন অথবা আপনি বইয়ের বাসায় বলেন। যদি বায়ার যদি ব্রিচ অফ কন্ডিশনটা যদি অ্যাকসেপ্ট করে নেয় অ্যাজ এ ব্রিচ অফ ওয়ারেন্টি, তাহলে কন্ডিশনকে মানে অ্যাকচুয়ালি ডিপেন্ড অন বায়ার যে ট্রিটেড অ্যাজ ওয়ারেন্টি, কন্ডিশনটা ওয়ারেন্টি হিসেবে ট্রিট হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে বায়ারের ইচ্ছার উপরে। থ্যাংক ইউ। আর যখন কোনো প্রোডাক্ট কিনবে বায়ার, তখন এক্ষেত্রে যে কন্ডিশনের উপর বেস করে কিনবে তার মেইন পারপাস যেটা ছিল, মূল উদ্দেশ্য প্রোডাক্টটার ব্যবহারের বা কেনার, ওই উদ্দেশ্য ব্রেক করার পরেও যদি বায়ার বলে যে অসুবিধা নাই, এটারে হয়তো কোনো সামান্য একটু সার্ভিস করলে বা রিপেয়ার করলে আমি এটা অ্যাকসেপ্ট করবো, মানে তখন আর ওই পুরো প্রোডাক্টের কন্ডিশনটা বাতিল, মানে প্রোডাক্টটা একেবারে রিজেক্ট না করে, কন্ট্যাক্ট না করে, তখন সেক্ষেত্রে একটু সার্ভিসের বিনিময়ে যদি ওইটা অ্যাকসেপ্ট করে নেয়, সেক্ষেত্রে মানে স্যার কন্ডিশনটা ওয়ারেন্টি হিসাবে কাউন্ট হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে। যেমন স্যার উদাহরণস্বরূপ যদি বলা যায়, মোবাইলে যেমন কথা বলা বা ফোন আসা যাওয়া, কথা বলাটা বা কথা শোনাটা, এটা যদি মেন পারপাস হয়, সেক্ষেত্রে হয়তো আমার সাউন্ডটা যদি ভালো না হয়, স্পিকার নষ্ট, আমি হয়তো স্পিকার নষ্ট, ঠিক আছে, হ্যাঁ স্পিকার নষ্ট আমি হ্যাঁ ঠিক করে দিব, আমি এটা বাতিল করলাম না, চাইলে আমি বায়ার হিসেবে চাইলে আমি পুরো মোবাইলটা চেঞ্জ করতে পারি। চেঞ্জ না করে বললাম যে ঠিক আছে এটা একটু সার্ভিসিং করে দেন, ওইটা আমি তাহলে অ্যাকসেপ্ট করে নিলাম। এটা স্যার এই ক্ষেত্রে, এসব ক্ষেত্রে হইতে পারে, কন্ডিশনটা তখন ওয়ারেন্টি হিসেবে। স্যার এখানে 2 নম্বরটা স্যার একটু ব্যাখ্যা করলে ভালো হয়। 2 নম্বরটা পয়েন্ট, কন্ডিশন টু বি ট্রিটেড এজ ওয়ারেন্টি, 2 নম্বর পয়েন্টটা। 2 নম্বরে বলছি কি, যখন একটা কন্ট্রাক্ট অফ সেলের নেচারটা এরকম হয় যে এটা অনেকগুলা কন্ট্রাক্টের পার্ট, হ্যাঁ, সেটা কি করা যায় না, আলাদা করা যায় না, পার্টগুলো যদি হয়ে থাকে সে আলাদা করা যায় না। যেমন আপনার সেপারেট শিপমেন্ট হয়ে থাকে একটা কন্ট্রাক্টে, এই শিপমেন্ট গুলা কিছু অংশ সে গ্রহণ করছে, গুডস গ্রহণ করে নিচ্ছে, অথবা গুডসের কিছু অংশ সে গ্রহণ করছে, অ্যাকসেপ্ট করে নিচ্ছে বায়ার। অ্যাকসেপ্ট করার পরে এখন যদি কন্ডিশনটা তার সে ব্রিচ করছে সেলার, সেই ক্ষেত্রে যদি এটা কন্ট্রাক্টটা ব্রিচ করে নেয়, হ্যাঁ, কন্ট্রাক্টটা যদি বাতিল করতে রিপুডিয়েট করে দেয়, সে করতে পারতেছে না, কারণ সে অলরেডি গুডস অ্যাভেল করে ফেলছে, গুডসের আপনার ইউটিলাইজ করে ফেলছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যেটা হবে, সেই ক্ষেত্রে কন্ডিশনটা উইল বি ট্রিটেড অ্যাজ ব্রিচ অফ ওয়ারেন্টি। এখানে গুডস রিজেক্ট করা তার আর ক্ষমতা থাকে না, এগুলো বাই নেচারের কারণে সেটা ক্যাচে পড়ে গেছে বায়ার, ঠিক আছে। সেই ক্ষেত্রে কন্ডিশনটা অটোমেটিক্যালি ওয়ারেন্টি হিসাবে কাউন্ট হয়। ক্লিয়ার? একটা হচ্ছে সেই ইচ্ছাকৃত, আরেকটা হচ্ছে অনিচ্ছাকৃত বায়ার এখানে বিপদে পড়ে গেছে। পরেরটা হচ্ছে ইচ্ছাকৃত, ইচ্ছা করিয়া সে একটা কন্ডিশনকে ওয়ারেন্টি হিসেবে ট্রিট করেছে, আর এখানে সে যেহেতু এটা বুক করে ফেলছে, সে এখন কন্ডিশনটাকে কন্ট্রাক্টটা বাতিল করতে পারতেছে। জি, এখানে একটা জিনিস আমরা বলছি, ইমপ্লয়েড আন্ডারটেকিং, এটা খুব গুরুত্বপূর্ণ না। মানে একটা ইমপ্লয়েড কন্ডিশন গুলো কি কি, ইমপ্লয়েড কিছু কন্ডিশন আছে, ইমপ্লয়েড কিছু ওয়ারেন্টি আছে, যেগুলো আপনার কন্ট্রাক্ট অফ সেলে গুডস কোনো লেখিত থাকে না, সেগুলোকে বলে আমরা ইমপ্লয়েড, অথবা যেগুলো কোনো আলোচনা হয় না সেগুলোকে বলি ইমপ্লয়েড। কিছু ইমপ্লয়েড কিছু আছে সিস্টেমিক কারণে এই কাজগুলো করতে হয়, সেটা হচ্ছে ইমপ্লয়েড কন্ডিশন। যেমন হচ্ছে সেলার কি করবে, সেলার গুডসটা দিবে বায়ারকে, বায়ারের কাছে গুডসটা সেল মানে পৌঁছাবে নির্দিষ্ট সময় পরে, এটা হচ্ছে ইমপ্লয়েড কন্ডিশন। গুড যদি না দেয় তাহলে তো আলটিমেটলি কি হবে না, আপনার কন্ট্রাক্টটা পারপাসিভ ফিল আপ হবে না। তাহলে এই যে গুডস ডেলিভারি করবে সে কথাটা আপনার এই কন্ট্রাক্ট অফ সেলের ক্ষেত্রে আপনার গুডস ওখানে লেখার দরকার নাই যে গুডস আমি ট্রান্সফার করবো, আপনাকে গুড অটোমেটিক্যালি তার ট্রান্সফার করতে হবে। আর ইমপ্লয়েড ওয়ারেন্টি হচ্ছে বাইরের ক্ষেত্রে সেই গুডসের পজিশনটা সে বুঝে নিবে, বুক করবে, দখল করবে, এটা হলো ইমপ্লয়েড ওয়ারেন্টি।
আবার ইমপ্লয়েড ওয়ারেন্টি হচ্ছে একটা যে গুডসটা অন্য কোনো ভাঙচুর টাংচুর হবে না, যেখানে সুন্দর সুন্দর ভাবে সঠিকভাবে তার কাছে গিয়া পৌঁছাবে। হ্যাঁ, ফ্রি ফ্রম এনি চার্জ, অন্য আদার্স কোনো চার্জ নতুন করে দিতে পারবে না। গুডসের দাম যত বিক্রি করছে, যত ডেলিভারি করার পর্যন্ত যত টাকা সে আগে যেটা বলছে সেটাই ঠিক থাকতে হবে, নতুন করে আবার চার্জ ইমপ্লয়েড করতে পারবে না। এগুলো ইমপ্লয়েড কন্ডিশন, সরি ইমপ্লয়েড ওয়ারেন্টি। মানে ইমপ্লয়েড কথাগুলো এখানে বলছে কি, এগুলা গুডসের ক্ষেত্রে, সেল অফ গুডসের ক্ষেত্রে অটোমেটিকলি এগুলো মানতে হবে বায়ার এবং সেলারের ক্ষেত্রে। ক্লিয়ার? আমি সামনে দিয়ে আগাচ্ছি। সেল বাই ডেসক্রিপশন, সেল অফ গুডস একটা অনুযায়ী আপনার ডেসক্রিপশন অনুযায়ী সেল করা যায়। আপনি যেরকম ডেসক্রিপশন দিচ্ছেন গুডসের নেচার এরকম হবে, গুডস এরকম হবে, সেই অনুযায়ী বর্ণনা অনুযায়ী গুডসটা হইতে হবে। গুডস না দেখলেও কি চলবে। Where there is a contract for the sale of goods by description, there is an implied condition. এখানে একটা implied condition আছে। Sale by description এর ক্ষেত্রে implied condition হচ্ছে that the goods shall correspondent to the description. গুডসটা আপনার যে পরিমাণ ডেসক্রিপশন বলছে, ডেসক্রিপশনে উল্লেখ করছে, সে অনুযায়ী গুডসটা হতে হবে। ঠিক আছে? It is not sufficient that the bulk of the goods corresponds with the sample if the goods do not also correspond with the description. কি বলছে এখানে? গুডসের যেই আপনার স্যাম্পল দেখে, যেমন মনে করেন যে আপনার চালের আড়তদারে যখন আপনি চাল কিনতে যান, তখন চালের বস্তা মনে করেন 100 বস্তার চাল কিনবে, 10 বস্তা আপনি চাল কিনবেন অথবা 1 বস্তা চাল কিনবেন। আপনি এই দুইটা চাল দেখাবে আপনার এই যে আপনাদের এখানে পাতিলে ছোট ছোট কৌটায় চালগুলো থাকে, ওই পাত্র থেকে আপনি চালটা দেখবেন, এই চাল অনুযায়ী যেভাবে হয়েছে সেই অনুযায়ী আপনার চালটা হতে হবে। ঠিক আছে? এটা স্যাম্পলের ক্ষেত্রে। ডেসক্রিপশনও বলছে সেলস বাই ডেসক্রিপশনের ক্ষেত্রে বর্ণনা যেভাবে আছে সেভাবেই বুঝতে হবে। স্যাম্পলের মতো এরকম স্যাম্পল দেখে ওইটা করতে হবে এরকম কোনো যথেষ্ট না, ওইটা না, ওইটা হলে হবে না। এটা আপনি বর্ণনা যেভাবে দিচ্ছে সে বর্ণনা অনুযায়ী বুঝতে হতে হবে। সেলস বাই ডেসক্রিপশন আবার করেন, where there is a contract for the sale of goods by description, there is an implied condition that the goods shall correspond with the description. It's an implied condition. And if the sale is by sample as well as by description, goodsটা যদি এভাবে বিক্রি হয় স্যাম্পলের মাধ্যমে এবং ডেসক্রিপশনের মাধ্যমেও, স্যাম্পল এবং ডেসক্রিপশন দুইটার মাধ্যমে যদি গুডসটা বিক্রি হয়, এই স্যাম্পল দেখাবে এইরকম গুডস দিব, ঠিক এইরকম স্যাম্পল ডেসক্রিপশনও লেখা থাকবে সে গুডসটা এরকম হবে, নেচারটা এরকম, হ্যাঁ এটা আমার এই কাজগুলো সাধন করবে, এই কথাগুলো লেখা থাকবে। It is not sufficient that the bulk of the goods corresponded with the sample. এটা আপনার যথেষ্ট হবে না যে গুডসটা যে স্যাম্পল দেখছে স্যাম্পল অনুযায়ী গুডসটা হলেই হবে, এটা যথেষ্ট হবে না। If the goods do not also correspond with the description, গুডসটা যদি ডেসক্রিপশন অনুযায়ী না হয়ে থাকে তাহলে স্যাম্পল বাল্ক গুডস স্যাম্পল অনুযায়ী হবে, সেটাই সাফিসিয়েন্ট না। তার মানে বোঝাচ্ছে হচ্ছে এটা উল্টা কথাটাকে ঘুরাই লিখছে বলছে। তার মানে হচ্ছে আপনি যখন সেল বাই স্যাম্পল অ্যাজ ওয়েল এজ বাই ডেসক্রিপশন থাকে, তাহলে ডেসক্রিপশন যেভাবে হবে গুডসটা সেভাবেই সেরকম হতে হবে। স্যাম্পলের মতো যেমন বাল্ক সাইজ হতে হবে, গুডসটা যেরকম স্যাম্পল দেখছে আপনার টোটাল গুডস গুলো সেরকমই হবে, ঠিক ডেসক্রিপশনে যা লেখছে সেরকমই হতে হবে। দুইটাই কন্ডিশন ফিল আপ করতে হবে, কারণ সেল বাই স্যাম্পল অ্যাজ ওয়েল এজ বাই ডেসক্রিপশন, এটা স্যাম্পলের মতো হবে এবং ডেসক্রিপশনের মতো হবে। এটাই এই কথাটা বলছে এখানে পুরো। ইট ইজ নট সাফিসিয়েন্ট দ্যাট দ্য বাল্ক অফ দ্য গুডস করেসপন্ডেন্স উইথ দ্য স্যাম্পল ইফ দ্য গুডস ডু নট অলসো করেসপন্ড উইথ দ্য ডেসক্রিপশন। এটাকে বলে সেলস বাই ডেসক্রিপশন। তাহলে আপনার পরীক্ষায় এরকম আসে শর্ট নোটস সেলস বাই ডেসক্রিপশন, সেলস বাই স্যাম্পল। তাহলে বাই ইমপ্লাইড কন্ডিশন, হোয়াট ইজ দ্য ইমপ্লাইড কন্ডিশন অফ সেল বাই ডেসক্রিপশন? সেল বাই ডেসক্রিপশনের ক্ষেত্রে ইমপ্লাইড কন্ডিশন কি?
অর্থাৎ প্রভিশনস রিলেটেড টু সেলস বাই ডেসক্রিপশন অ্যাকর্ডিং টু সেল অফ গুডস এট 1930। ঠিক আছে, সেল বাই ডেসক্রিপশন বুঝতে পারছি আমরা। এখন বলেন সেল বাই ডেসক্রিপশন বলতে আমরা কি বুঝছি? স্যার এটা গুডস এর ডেসক্রিপশন থাকবে এবং সেই ডেসক্রিপশন অনুযায়ী গুড আসবে। বুঝতে পারছি, এটা তো কন্ডিশন, কিন্তু এটা ইমপ্লাইড কন্ডিশন। যদি ডেসক্রিপশন অনুযায়ী না হয় তাহলে আপনি কন্ট্রাক্টটা রিপুডিয়েট করতে পারবেন, বাতিল করতে পারবেন। এটা কি আমাদের এলসির মতো স্যার, যেভাবে এলসি হয়? কন্ট্রাক্ট তো এলসি তো কন্ট্রাক্ট অফ সেল, এলসি হচ্ছে কন্ট্রাক্ট অফ সেল। ঠিক আছে, আপনার কন্ট্রাক্ট এলসি কখন হয়? যখন ওই কন্ট্রাক্ট অফ সেলের পেমেন্টটা গ্যারান্টি দেয় একটা ইনস্টিটিউশন, তখন হয় এলসি। ঠিক আছে, আলটিমেটলি তো কন্ট্রাক্ট অফ সেল হচ্ছে, সেলই হচ্ছে আপনার গুডস এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মাধ্যম। একজন বায়ার সেলারকে সাথে যে সম্পর্কটা যেটা হয় সেটা হচ্ছে কন্ট্রাক্ট অফ সেল, তাদের দুজনের মধ্যে এগ্রিমেন্ট হয়। ক্লিয়ার? এখানে যে টার্মসটা বলছে যে আপনার অনেক সময় সেল বাই স্যাম্পল অ্যাজ ওয়েল এজ ডেসক্রিপশন থাকে, সেক্ষেত্রে স্যাম্পলের মতো হতে হবে এবং অ্যাজ ওয়েল এজ ডেসক্রিপশনের মতো হতে হবে, দুইটাই হতে হবে। দেন এখানে আসলে এই সেল অফ গুডস এর মেইনলি যেগুলো এমফাসাইজ করা হচ্ছে ইমপ্লাইড কন্ডিশনগুলো। কারণ কন্ডিশন যেগুলো বলা থাকে, যেগুলো পারপাস, সেগুলো সহজ। আসলে ইমপ্লাইড গুলাই আপনার ফিটনেস করাই হলো বড় জিনিস, ইমপ্লাইড গুলাই অ্যাপ্লাই করাই হলো বড় জিনিস। ইমপ্লাইড কন্ডিশন হ্যাজ টু কোয়ালিটি অর ফিটনেস, গুডস এর কোয়ালিটি এবং এটা ফিটনেসটা ঠিক থাকা, সেটা একটা ইমপ্লাইড কন্ডিশন। এটা যদি উল্লেখ করা নাও থাকে, কোনো আলোচনা নাও থাকে, তবু গুডসটা ফিটনেস এবং কোয়ালিটি ঠিক থাকতে হবে। Sale by sample. A contract of sale is a contract for sale by sample where there is a term in the contract express or implied to the effect. Sale by sample কি? এখানে স্যাম্পলের উপর ভিত্তি করে কন্ট্রাক্টটা হবে। এখানে এক্সপ্রেস টার্ম থাকতে পারে, ইমপ্লাইড টার্ম থাকতে পারে, যেভাবেই থাকুক না কেন, সেই টার্মগুলোর পরেও সর্বশেষ যেটা হবে, আপনি গুড যেরকম সে স্যাম্পল দেখেন সে অনুযায়ী করতে হবে। In the case of contract for sale by sample, there is an implied condition that the bulk shall correspond to the sample in quality. আপনি স্যাম্পলের অনুযায়ী আপনার বাল্ক সাইজটা সেম হতে হবে ইন কোয়ালিটির দিক দিয়ে। That the shall have a reasonable opportunity of comparing the bulk with the sample. আপনি বাল্ক যখন সে রিসিভ করবে, সেখানে তার সেই সুযোগ থাকতে হবে যে কম্পেয়ার করার জন্য এই বাল্কটা স্যাম্পল অনুযায়ী হয়েছে কিনা। That the goods shall be free from any defect. Free from any defect. গোস্তা যে কোনো ডিফেক্ট থেকে এটা ফ্রি থাকতে হবে। Rendering them unmerchantable, which should not be apparent on reasonable examination. এটাও একটা implied condition. The goods shall be free from any defect, rendering them unmerchantable, which should not be apparent on reasonable examination. মানে এটা ডিফেক্ট থেকে মুক্ত থাকতে হবে। এরকম হতে পারে যে সেই রিজনেবল এক্সামিনেশনের না করলে সে গুডসটা ডিফেক্ট পায় না, সেই রকম ডিফেক্টটা অন্তত তার ইমপ্লাইড কন্ডিশন থাকবে। The goods shall be free from any defect, rendering them unmerchantable, which should not be apparent on reasonable examination.
যথাযথ পরীক্ষা বা ছাড়া এটা দেখা যায় না। এরকম যেগুলা সেগুলা থেকে ডিফেক্ট থেকে ফ্রি থাকতে হবে। এই হলো বাল্ক সাইজের ক্ষেত্রে। সেল বাই স্যাম্পলের ক্ষেত্রে আমরা স্যাম্পল গুড যেভাবে দেখছে এখানে এক্সপ্রেস অর ইমপ্লাইড যে কন্ডিশন থাকে, টার্মস গুলো থাকে, সেই টার্মস এর ইফেক্টের ছাড়াও আপনার সেল স্যাম্পল অনুযায়ী বুঝতে হতে হবে। এখানে ইমপ্লাইড 3টা কন্ডিশন বলা আছে। এখানে কোয়ালিটি ঠিক থাকতে হবে, তার কম্পেয়ার করার সুযোগ থাকতে হবে, যে কোনো ডিফেক্ট থেকে সেগুলো মুক্ত থাকতে হবে। না আরো কথাবার্তা বলতে, গুডস মাস্ট বি অ্যাসার্টেন, আপনার গুডস গুলা যেগুলো নির্মিত হতে হবে। প্রপার্টি পাসেস হয় মেনটেন টু পাস, যখন সে পাস করতে চায় সম্পদগুলা সে পাস করতে পারবে। স্পেসিফিক গুডস ইন এ ডেলিভারি স্টেট, গুডগুলা ডেলিভারি করতে হবে। এখানে একটা টার্ম বলছে সেল অফ আনঅ্যাসার্টেন গুডস এন্ড অ্যাপ্রিসিয়েশন। সেগুলো যদি যথাযথ গুডসটা যদি অ্যাসার্টেন না করতে পারে, একটু আগে আমরা বলছি সেল গুডস মাস্ট বি অ্যাসার্টেন, সেটা গুডসটা কি করতে অবশ্যই সে নির্ণয় করতে হবে, পরিমাণটা নির্ধারণ করতে হবে। Where there is a contract for the sale of uncertain goods, no property in the goods is transferred to the buyer unless and until the goods are sanctioned. যতক্ষণ পর্যন্ত গুডস এবং এটা যদি সে স্যাংশন না হবে ততক্ষণ পর্যন্ত সে গুডসটা ট্রান্সফার করবে না। Where there is a contract for the sale of uncertain or future goods, যদি এরকম হয় কন্ট্রাক্ট অফ সেলটা আনসার্টেন, আপনার গুডস এর পরিমাণটা কত সেটা নির্ণয় করতে পারে নাই, অথবা ফিউচার গুডস ভবিষ্যতে গুডস এর উপর নির্ভর করবে সেল গুডস বাই ডেসক্রিপশন। যেমন মনে করেন যে লেচু সিজনে লেচু বিক্রি করে ফেলবে পুরো বাগানে, লেচু যখন মুকুল আসে অথবা আমের মুকুল আসে, মুকুলের সময় বাগানে দিয়ে আম বিক্রি করে দিয়ে দিচ্ছে, তাহলে কত কেজি কত মন আম হবে, কত টন আম হবে সে কিন্তু আগে থেকে অ্যাসার্টেন করতে পারে না। এরকম গুডস এর ক্ষেত্রে কি হবে কন্ট্রাক্ট অফ সেল। Where there is a contract of sale for sale of uncertain or the future goods by description, the goods of that description and in a deliverable state are unconditionally appropriated to the contract, either by the seller with the assent of the buyer or by the buyer with the assent of the seller. The property in the goods thereupon passes to the buyer. Such assent may be expressed or implied and may be given either before or after the application is made. বলছে এরকম কন্ট্রাক্ট অফ সেল যদি আনসার্টেন গুডস এর ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে গুডসটা যখন ডেলিভারি হবে, ডেলিভারি আগে এমন ভাবে কন্ডিশন থাকবে আনকন্ডিশনালি, সেখানে কন্ট্রাক্টে অ্যাপ্রোপ্রিয়েটেড হতে হবে, যা দুইজনের ভিতরে কি সম্মতি হতে হবে। বায়ার সেলারের সম্মতি নিবে অথবা সেলার বায়ারের সম্মতি নিবে। তাদের পক্ষে গুডস যখন ট্রান্সফার হবে তার আগে সেই সম্মতিগুলা নিয়ে নিবে। আর অ্যাসেন্ট মে বি এক্সপ্রেস, সেগুলো এক্সপ্রেস হতে পারে অথবা ইমপ্লাইডও হতে পারে তাদের ভিতরে সম্মতিটা, and may be given either before or after the application is made. যে অ্যাপ্লিকেশন যে তৈরি হবে সেটা আগে পরে যে কোনো সময় হতে পারে, অসুবিধা নেই, কিন্তু সম্মতি তাদের নিতেই হবে। ডেলিভারি টু ক্যারিয়ার, where in pursuance of the contract the seller deliver the goods. এটা তো অবশ্যই সেলার তো গুডস ডেলিভার করবে। একটা কন্ট্রাক্টের পারফরমেন্স আমরা গত ক্লাসে বা কন্ট্রাক্ট 1872 আমরা বলছি পারফরমেন্স বলতে আমরা কি বুঝি। একটা কন্ট্রাক্টের পারফরমেন্স হচ্ছে যে উদ্দেশ্যে কন্ট্রাক্টটা করা, সেই উদ্দেশ্যটা যথাযথ বাস্তবায়ন হলে তখনই বলা হবে এটা পারফরমেন্স কন্ট্রাক্টটা পারফরমেন্স হলো। তাহলে কন্ট্রাক্টটা যদি যে উদ্দেশ্য হলো সেই উদ্দেশ্যটা যদি না হয়, কন্ট্রাক্টটা যদি বাতিল হয় বা কন্ট্রাক্টটা যদি রিপ্লেস হয়, তো সেইগুলোকে বলা হবে নন পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট। তাহলে এখানে পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্টের চ্যাপ্টারে ওরা বলতেছে
পারফরমেন্স হতে হলে এখানে সেলার বায়ারের ডিউটি আছে, ডিউটিজ অফ সেলার এন্ড বায়ার। একটা কন্ট্রাক্ট পারফরমেন্স হতে হলে সেলারের ডিউটি কি বায়ারের ডিউটি? ইট ইজ দ্য ডিউটি অফ দ্য সেলার। সেলারের ডিউটি হলো টু ডেলিভারি দ্য গুডস, গুডসটা ডেলিভারি করা, এন্ড অফ দ্য বায়ার টু অ্যাকসেপ্ট এন্ড পে ফর দেম। বায়ারের কাজ কি? গুডসটা অ্যাকসেপ্ট করে নেওয়া এবং তার জন্য পেমেন্টটা পরিশোধ করে দেওয়া ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টার্মস অফ দ্য কন্ট্রাক্ট অফ সেল। কন্ট্রাক্ট অফ সেল যে টার্মস আছে সে অনুযায়ী গুডসটা অ্যাকসেপ্ট করা এবং সেটার জন্য পরিশোধ করে দেওয়া, টাকা পেমেন্ট করা। এজন্য সেলার এবং বায়ারের পেমেন্ট এন্ড ডেলিভারি আর কনকারেন্ট কন্ডিশন। গুডসটা ডেলিভারি হবে, পেমেন্ট করবে, পেমেন্ট হবে, ডেলিভারি হবে, এটা দুইটা পারস্পরিক সম্পর্কযুক্ত কন্ডিশন। আনলেস আদারওয়াইজ এগ্রিড, delivery of the goods and payment of the price are concurrent conditions. That is to say, the seller shall be ready and willing to give possession of the goods to the buyer in exchange for the price, and the buyer shall be ready and willing to pay the price in exchange for possession of the goods. তার মানে হচ্ছে পেমেন্ট, ডেলিভারি এটসেট্রা কনকারেন্ট কন্ডিশন। দুজনেরই রেডি থাকতে হবে। বায়ারের ডেলিভারি পেমেন্ট করবে, সেলার ডেলিভারির জন্য পেমেন্ট রেডি থাকতে হবে। ওটা টাকা পরিশোধ পাবে, ডেলিভারি করবে, আর সে ডেলিভারি নিবে, পেমেন্ট করবে। ডেলিভারি বলতে কি বোঝাচ্ছে? Delivery of goods sold may be made by doing anything which the parties agree shall be treated as delivery, or which has the effect of putting the goods in the possession of the buyer or of any person authorized to hold them on his behalf. ডেলিভারি বলতে গুডসটা বায়ারের কাছে অথবা বাইরের কোনো অথরাইজ পারসনের কাছে গুডসটার পজিশনটা ট্রান্সফার করে, তখনই তাকে বলা হবে ডেলিভারি গুলো। Effects of part delivery. Part delivery is the delivery of part of goods in progress of the delivery of the whole has the same effect. Part of goods এর ক্ষেত্রে হোল যে ডেলিভারি যেই রকম ইফেক্ট হয়, পার্ট একটা গুডসের যদি কিছু অংশ বিশেষ যদি নিয়ে যা, সেটা ডেলিভারি ঠিক একই রকম হবে, এটাই বলছে। না, আরো পয়েন্ট আছে, সবগুলো পয়েন্টে আপনার এই একটা অবশ্য ছোট, ইচ্ছা করলে সবগুলো পয়েন্ট একবার করে করতে পারেন। রাইটস অফ আনপেড সেলার এগেইনস্ট দ্য গুডস। গুডস এর ক্ষেত্রে আনপেড সেলারের অধিকার কি? এখন আনপেড সেলার বলতে কি বোঝায়? সেলার অফ গুডস ইজ ডিমড টু বি আনপেড সেলার উইথিন দ্য মিনিং অফ দিস অ্যাক্ট। এই আইন অনুযায়ী আনপেড সেলার কাকে বলা হবে? When the whole of the price has not been paid or tendered. Unpaid seller বলা হয় যখন whole of the price has not been paid, যদি গুডসের সবটা মূল্য যদি সে পরিশোধিত না করে থাকে অথবা টেন্ডার না করে থাকে। When a bill of exchange or other negotiable instrument has been received as conditional payment and the conditions on which it was received has not been fulfilled by the reason of the dishonor of the instrument or otherwise. The unpaid seller কি? বিল অফ এক্সচেঞ্জ অথবা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট যদি কোনো কন্ডিশনাল পেমেন্ট থাকে, কন্ডিশনাল পেমেন্ট হয়ে থাকে, সেখানে যদি কন্ডিশন ফুলফিল না করে থাকে, যার জন্য এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা যদি ডিজনার হয়, সেই ক্ষেত্রে ডিজনার হওয়া মানে কি? সে তো পরিশোধ আপনার প্রাইসটা পরিশোধিত হয় নাই, সেক্ষেত্রে একে বলা হবে আনপেড সেলার। In the chapter the term seller includes any person who is in the position of a seller, as for instance an agent of the seller to whom the bill of lading has been endorsed, or a consignor or agent who has himself paid or is directly responsible for the price. এখানে আসলে আনপেড সেলারের ডেফিনিশনটা আমরা পড়ছি এখন। আনপেড সেলার ডেফিনিশন, আনপেড সেলার কি? তখন বলা হবে যদি প্রাইসে
কিছু অংশবিশেষ সে যদি পরিশোধিত না হয়ে থাকে, অথবা কোনো এক্সিস্টিং ইনস্ট্রুমেন্টের মাধ্যমে যদি কোনো কন্ডিশনাল পেমেন্ট থাকে কিন্তু সেই কন্ডিশনালটা ফুলফিল হয় না বিধায় এই এক্সিস্টিং ইনস্ট্রুমেন্টের ডিজনার হলো, এই কারণে সে আনপেড সেলার। তাহলে আনপেড সেলারের রাইট কি সেগুলো এখানে দেওয়া আছে, এই চ্যাপ্টারটা এরকম। হ্যাঁ, এখান থেকে আপনারা দেখে নেবেন, সত্যি করা সম্ভব না। গুডস ড্যামেজ হয়ে যায় নন অ্যাকসেপ্টেন্সের জন্য, নন ডেলিভারির জন্য। বায়ার রংফুলি নেগলেক্ট, বায়ার যদি সেইগুলা ভুলবশত নেগলেক্ট করে থাকে অথবা রিফিউজ করে থাকে গুডসটা অ্যাকসেপ্ট করতে এন্ড পে ফর দ্য গুডস, এবং সেটার জন্য যদি সে পেমেন্ট না করে থাকে, সেলার মে সিউ হিম ফর ড্যামেজ ফর নন অ্যাকসেপ্টেন্স। সেলার কি করতে পারে, তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে যে নন অ্যাকসেপ্টেন্সের যে ড্যামেজ হলো সেটা। ড্যামেজ ফর নন ডেলিভারি, where the seller wrongfully neglects or refuses to deliver the goods to the buyer. The buyer may sue the seller for damage for non-delivery. তাহলে গুড যদি ডেলিভারি না করে থাকে, বায়ার সেলার এগেইনস্টে সিউ করতে পারে। আবার গুড যদি অ্যাকসেপ্ট না করে সেলার বায়ারের জন্য এগেইনস্টে সিউ করতে পারে। কারণ গুডস অ্যাকসেপ্ট করবে কে? গুডস অ্যাকসেপ্ট করবে হচ্ছে বায়ার। গুড ডেলিভারি দিবে কে? গুড ডেলিভারি দিবে সেলার। তাহলে সেলারের এগেইনস্টে গুড ডেলিভারি দেয় না দিতে তার বিরুদ্ধে মামলা করতে পারে। বায়ার গুড রিসিভ করে না দিতে তার এগেইনস্টে মামলা করতে পারে যদি ড্যামেজ হয়। স্পেসিফিক পারফরম্যান্স, স্পেসিফিক কোনো কিছু যদি আমরা পারফরমেন্স যেটা বলছি সেখান থেকে কোনো কিছু আসে তাহলে সেটা স্পেসিফিক বলবে। রেমেডি ফর ব্রিচ অফ ওয়ারেন্টি, ব্রিচ অফ ওয়ারেন্টি ক্ষেত্রে আবার রেমেডি এখানে কি সেই কথাগুলো এখানে বলছে। Where there is a breach of warranty by the seller or where the buyer elects or is compelled to treat any breach of a condition on the part of the seller as a breach of warranty. যদি এরকম হয়, সেলারের কোনো ওয়ারেন্টি কোনো ব্রিচ করে অথবা কোনো কন্ডিশন ছিল গুডসের, কিন্তু সেটা বায়ার ওয়ারেন্টি হিসেবে চেক করলো, সেরকমের কোনো কিছু ব্রিচ করে, the buyer is not by reason only of such breach of warranty entitled to reject the goods. বায়ার সেটার জন্য গুডস রিজেক্ট করতে পারবে না, বাট হি মে, সে কি পাবে, set up against the seller the breach of warranty in diminution or extinction of the price. তো প্রাইসে যে কমাই দেওয়া অথবা প্রাইস বাতিল করা, শূন্য করা, দাম মূল্য কমানো, সেটা করতে পারে। sue the seller for damages for breach of warranty, breach of warranty এর কারণে সেলারের এগেইনস্টে সে মামলা করতে পারে। The fact that a buyer has set up a breach of warranty in diminution or extension of the price does not prevent him from suing for the same breach of warranty if he has suffered further damage. আমি একটু শেষ করি, আপনারা আপনাদের সাথে কথা বলবো। এক্সক্লুশন ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারে। Where any right, duty or liability would arise under contract of sale by implication of law, it may be negative or varied by express agreement or by the course of the dealing between the negative, or varied by express agreement or by the course of the dealing between the parties, or by usage if the usage is such as to bind parties to the contract. ইমপ্লয়েড টার্মস এন্ড কন্ডিশন যদি আপনি স্পেশাল করে যদি আপনি এক্সপ্রেস করে কোনো টার্মস কন্ডিশন লেখেন, তাহলে ইমপ্লয়েড টার্মস এন্ড কন্ডিশন অনেক সময় আপনি ইচ্ছা করলে এক্সক্লুড করতে পারেন, বাতিল করতে পারেন। সেই কথাটা এখানে লিখতে হবে। অকশন সেল বলতে কি বোঝে?
আমরা বুঝি যে অকশনের মাধ্যমে যে মাল বিক্রি করা হয়। In the case of sale by auction, where goods are put up for sale in lot, each lot is prima facie deemed to be subject of the separate contract of sale. অকশনে যখন গুডস সেল করে তখন ওই যে এখানে যে লট থাকে সেই লটের ক্ষেত্রে আলাদা আলাদা কন্ট্রাক্ট অফ সেলের যে সেপারেট সেই সাবজেক্ট অনুযায়ী হতে হবে। Sale is complete when the auctioneer announces it is completion by the call of the hammer or other the customary manner, and until such announcement is made, any bidder may retract his bid. Auction সেলের ক্ষেত্রে যিনি অকশনার সে অ্যানাউন্স করতে হবে যে ওই যে হ্যামার দিয়ে অর্থাৎ হাতুড়ি দিয়ে সে বলতে হয় অপশন কমপ্লিট, অপশন কমপ্লিট। সে কমপ্লিট কথাটা যদি সে বলে ধর এই আদার কাস্টমারি ম্যানার অথবা যে কাস্টমারি যে পরিস্থিতি অনুযায়ী যেভাবে করা উচিত সেভাবে যদি অপশনাল অ্যানাউন্স করে যে এটা কমপ্লিট হ্যামার দিয়ে অথবা অন্য কোনো ওয়েতে যেভাবে ম্যানার আছে সেই অনুযায়ী করে, এবং আনটিল সাচ অ্যানাউন্সমেন্ট ইজ মেড, যতক্ষণ পর্যন্ত সে অ্যানাউন্সমেন্টটা দেওয়া হবে না, এনি বিডার ক্যান রিস্ট্রিক্ট বিড, সে যেনি বিডার সে তার যে বিড করছে সেটা থেকে সে রিস্ট্রিক্ট করে ফেলতে পারে। A right to bid may be reserved expressly by or on behalf of the seller, and where such rights is expressly reserved but not other as the seller or এগুলো করে নিয়ে নষ্ট করে। এই ছিল আমাদের সেল অফ গুডস এর থেকে আমরা হাইলাইট পয়েন্ট গুলো আমরা বললাম। আপনাদের কোনো কোশ্চেন আছে নাকি? এতক্ষণ যেগুলো আলোচনা করলাম অনেক দূর আগাইছি মনে হয়। সেল বাই স্যাম্পল বলতে আমরা কি করছি? আপনি বলেন সেল বাই স্যাম্পল। আমরা জানি, আমরা সাধারণত আমরা স্টাইল গুলা অনেকে সেল ব্যাপারে অপশন সেল, সেল বাই স্যাম্পল, সেল বাই ডেসক্রিপশন এগুলো মোটামুটি সহজ, অনেকগুলো সহজ। এগুলো আমাদের নিত্য নৈমিত্তিকের সাথে অনেকটা অ্যাডজাস্ট করা। স্যার অকশন সেলটা একটু যদি বলতেন স্যার। সেল বাই স্যাম্পল বলতে আমরা কি বলছি একটু বলেন তো? একদিন বলেন সেল বাই স্যাম্পল। সেল বাই স্যাম্পল হচ্ছে আপনার যেখানে স্যাম্পল দেখলেন সে অনুযায়ী বসতে হতে হবে, স্যাম্পল অনুযায়ী বাল্ক সাইজ হতে হবে। যে বাল্ক সাইজের ক্ষেত্রে ইমপ্লয়েড কন্ডিশন তিনটা কোয়ালিটি ঠিক থাকতে হবে। আপনার প্রোডাক্টের মান অনুযায়ী কম্পেয়ার করার সুযোগ দিতে হবে এবং ডিফেক্ট থেকে ডিফেক্ট মুক্ত হতে হবে। হলো সেল বাই স্যাম্পলের তিনটা ইমপ্লয়েড কন্ডিশন। সেল বাই আনঅ্যাসার্টেন গুডস এর ক্ষেত্রে কি বলছেন? আমরা জানি যে গুডস অবশ্যই অ্যাসার্টেন হতে হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল আছে। সেল বাই আনঅ্যাসার্টেন গুডস কি করা যায়? সেল করা যায়, কন্ট্যাক্ট করা যায়। সেক্ষেত্রে কি হবে? বলছে আনঅ্যাসার্টেন গুডস এর ক্ষেত্রে যেটা হবে তার যে ডেসক্রিপশন দিল ফিচার গুডস, এটাকে বলা ফিচার গুডস এর ক্ষেত্রে আনঅ্যাসার্টেন গুডস অ্যাপ্লাই হবে। তো ফিচার গুডসটা সময় তাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে, মূল্য কত হচ্ছে সেটা বায়ার সেলারের কনসেন্ট নিতে হবে, সেলার বায়ারের কনসেন্ট নিয়ে সেগুলা দুজনের সম্মতি নিয়ে অ্যাসেন্ট নিয়ে তারপর
সেটা অ্যাপ্লিকেশন করে সে ডেলিভারি করতে হবে। সেল অফ আনঅ্যাসেসড গুডস এন্ড অ্যাপ্লিকেশন প্রভিশন। ডিউটিজ অফ সেলার এন্ড বায়ার, এক্ষেত্রে আমরা কি বলছিলাম? সেলারের ডিউটি কি, বায়ারের ডিউটি কি? তুমি বলেন। সেলার এন্ড বায়ার, সেলারের ডিউটি হচ্ছে ডেলিভার দ্য গুডস, আর বাইরের ডিউটি হচ্ছে যে অ্যাকসেপ্ট করবে এবং পে ফর দেম। গুডসটা অ্যাকসেপ্ট করবে এবং সেটার জন্য সে পে করবে। মেইন ডিউটি আছে। সেলারের মেইন ডিউটি হলে গুডসটা ডেলিভারি করবে, আর বায়ারের ডিউটি হচ্ছে সে গুডসটা অ্যাকসেপ্ট করবে এবং সেটার জন্য পেমেন্ট করবে। এখন নিচে আরেকটা কন্ডিশন বলছে পেমেন্ট ডেলিভারি আর কনকারেন্ট কন্ডিশন। এটা কি বলছে? ওই যে একটু যে ডিউটিটার থেকে কিন্তু এটি আছে, একজনে পেমেন্ট ডেলিভারি করবে, আরেকজনে পেমেন্ট করবে, সেটা একটা কনকারেন্ট কন্ডিশন, একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। বলছে যে গুডসটা ডেলিভারি করতে হবে, আনপেড সেলার বলতে আমরা কি বুঝছি? আনপেড সেলার বলতে বোঝাচ্ছে যখন গুডসটা সম্পূর্ণ প্রাইস অথবা অংশ বিশেষ যখন কি হয় গুডসটা পেইড করা হয় নাই, ফুল অফ দ্য প্রাইস হ্যাজ নট বিন পেইড অন টেন্ডার, সম্পূর্ণ প্রাইসটি যখন পে করা হয় না তখন তাকে আনপেড সেলার বলা হয়। অর্থাৎ কোনো নেগোশিয়েশন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে যখন হয়, সেই ইনস্ট্রুমেন্টটি ডিজনার হয়ে থাকে, তখন তাকে আনপেড সেলার হিসেবে ট্রিট করা হবে। পেমেন্ট ফর নন অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্ট কে করবে? বায়ার করবে। বায়ার যদি অ্যাকসেপ্ট না করে তাহলে সেলার বায়ারের অ্যাড্রেসটা সি করতে পারবে। পেমেন্ট ফর নন ডেলিভারি ক্ষেত্রে কি বলছি? ডেলিভারি করবে সেলার, সেলার যদি ডেলিভারি না করে বায়ার সেলার অ্যাগেইনস্টে সি করতে পারে। আমরা বলছি ওয়ারেন্টি ক্ষেত্রে, আমরা এগুলো আগেও বলছি যে ওয়ারেন্টির জন্য কি করবে? সে ক্লেম করবে। ক্লেমের ক্ষেত্রে এখানে বলছে কি, এটা আমাদের রেমিডি গুলো কি পাবে? রেমিডি পাবে সে প্রাইসের দাম কমে দিবে, ধরো প্রাইস ইয়ে করে দিবে, রিডিউস করে দিবে। এবার এখানে সে এটার জন্য তার ড্যামেজের জন্য সে ফাইলে মামলা করতে পারে, সিউ করতে পারে। এখন বলছিলেন অপশন সেল। অপশন সেল বলতে আমরা কি বলছি? তুমি বলেন। অপশন সেল বলতে আমরা বুঝি না, নিলামে যখন গুড বিক্রি করে, তো নিলাম কিভাবে করে? আমরা অনেক সময় আমরা এগুলা সরাসরি না দেখলেও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ইয়েতে আমরা হয়তো অনেক সময় দেখছি। অপশন সেলটা কি করে আপনি বলেন? একদিন পড়েন, আপনি পড়েন, উনি কোশ্চেন করছেন, উনি পড়েন অপশন সেলে আমি কি লিখছে, আমরা সবটা পড়ার আসলে সময়ই নেই, তারপরে পড়েন।
একদিন বলেন অপশন সেলটা। অপশন সেলে কিছু নাই। অপশন সেল হচ্ছে প্রথম হচ্ছে বলছে যে যদি এটা বিভিন্ন লট হয়ে থাকে, লটে লটে যদি বিক্রি করে, তাহলে এক একটা লটের জন্য এক একটা কন্ট্রাক্ট অফ সেল হবে, এক একটা লটের জন্য এক একটা অপশন হবে। ঠিক আছে, কন্ট্রাক্ট অফ সেল হবে এক একটা লট। লট কি? লট আমরা জানি একসাথে অনেকগুলা জিনিসকে একসাথে প্রকাশ করার জন্য যেই অর্গানাইজেশন যেভাবে প্রকাশ করে সেটা হচ্ছে লট। আমরা যদি বলি এখানে মনে করেন যে আমি চেয়ার বিক্রি করবো, 5000 চেয়ার হচ্ছে এক লট, বা এই চেয়ারের এই কোয়ালিটি চেয়ারের যেগুলা এই কোয়ালিটিটা হচ্ছে চেয়ারের এতগুলা 500 এই কোয়ালিটির, এটা বলে এক এক লট। তাহলে আমরা এক এক লটের জন্য এক একটা কন্ট্রাক্ট অফ সেল করতে হবে। এটাকে বলতে, এটা হচ্ছে প্রথম একটা সেপারেট কন্ট্রাক্ট অফ সেল থাকবে এক একটা লটের জন্য। দেন বলা হয়েছে অকশন যতক্ষণ পর্যন্ত অকশন আর কমপ্লিট হচ্ছে, সেটা নর্মালি কথা হচ্ছে যে হাতুড়ির মাধ্যমে বলে হ্যাঁ 1 2 3 কমপ্লিট। এরকম করে যদি সে কমপ্লিট করে তাহলে এটা হবে। অথবা হাতুড়ি ছাড়াও যদি অন্য কোনো কাস্টমারি ম্যানার, মানে বর্তমান যে যে কাস্টমারি করে ফেলে, হ্যাঁ সে অনুযায়ী অবস্থা প্রথা অনুযায়ী হতে পারে। সে প্রথা অনুযায়ী অপশনার বলতে হবে, ঘোষণা দিতে হবে যে এটা আমাদের অপশন কমপ্লিট। যতক্ষণ পর্যন্ত অ্যানাউন্সটা না হবে তাহলে এনি বিডার ক্যান রিট্রাক্ট হিজ বিড। যে কোনো বিডার সে এখানে ঘোষণা দিচ্ছে এত টাকা, সে এখান থেকে সে ইচ্ছা করলে তার এই বিড উইথড্র করতে পারে, যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না বলবে তার এক পর্যন্ত। The right to bid may be reserved expressly by or on behalf of the seller. এখানে বিড এটা প্রকাশিতভাবে সেলার অথবা সেলারের পক্ষে এটা কেউ বিড করতে পারে। And where such rights is expressly to reserve but not otherwise, the seller or any one person on his behalf may, subject to the provision there in after, contain bid the auction. মানে অপশনটা পরিচালনা করা আর কি, সেলার যিনি বিক্রি করবে তার পক্ষ থেকেই পরিচালিত করতে হবে, তারপরে তার পক্ষে সে নিজে অথবা তার পক্ষে যে কেউ করতে পারে। Where the sale is not notified to the subject to the right to bid on behalf of the seller, it shall not be lawful for the seller to bid himself or to employ any person to bid a such sale, or for the auctioneer knowingly to take any bid from the seller or any such person and any sale contravening this rule may be treated as fraudulent by the buyer. মানে সেলার যে বিড করবে, বিডের যে ফর্মুলা যেভাবে করা দরকার সেভাবে বলছে, সেভাবে অনুযায়ী যদি কোনো কিছু না করে অথবা সে অনুযায়ী যদি বায়ার না করে থাকে তাহলে বায়ারকে ফ্রডুলেন্ট হিসেবে ঠিক করা হবে। The sale may be notified to be subject to a reserve or upset price. এখানে বিক্রিটা প্রাইসটা মূল্যটা ওঠানামা করবে সেই ক্ষেত্রে সেই পরিমাণ সেই রিজার্ভটা আছে। If the seller makes use of the pre-tendered bidding to raise the price, seller যদি pre-tendered bidding করে থাকে, আগে থেকে সে প্ল্যান করে থাকে to raise the price, the sale is voidable at the option of the buyer. সেলার যদি কোনো আগে থেকে কোনো প্ল্যান মাফিক 2 নম্বরই করার জন্য উদ্দেশ্য নিয়ে করে থাকে এরকম বিড, সেক্ষেত্রে এই সেলটা হবে ভয়েডেবল। বায়ার সেখানে এখানে ভয়েডেবল কন্ট্রাক্ট হিসেবে করতে পারে। এই ছিল অপশন সেলের কথাবার্তা। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই শীটটা পাওয়ার উপায় কি স্যার? আপনি যে শীট তো আপনাদের কাছে আছে, আপনাদেরকে পিডিএফ ফর্ম আছে আর কি, এটা আমি ওয়ার্ডে কনভার্ট করে দিই। ঠিক আছে, প্রয়োজন হলে আমি মেইল করে দিতে পারি। এই আর কি, এই কাজটা আমি করতে পারি। একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতে বললে ভালো হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো মনে আমি অ্যাডই করে নিই। এটা মেইলের মাধ্যমে দিলে আরো ভালো হয়। আমি মেইলে দিয়ে দিব, আমি আর 2-4 জনকে দিয়ে দিই, আপনারা ওখান থেকে দিয়ে দিয়ে হ্যাঁ অ্যাড করে দিই। জি স্যার, একজনকে মেইলে দিয়ে দিলে উনি যদি গ্রুপে দিয়ে দেয় তাহলে আমি একের অধিককে দিব, কিন্তু একজন আপনার ইয়ে করবে, আপনি করে দিন।
আমরা একটু শর্ট টাইমের ভিতরে আমরা একটু ইয়ার কোশ্চেন গুলো দেখি পারবো কি? সাথে কিন্তু খুবই কম কানেক্টেড তো ফ্যামিলি কেন্দ্রিক না অনেক, ঠিক আছে। তো ওর কিন্তু অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে। তো প্রিভিয়াস এর কোশ্চেন গুলো দেখেন, আমরা অলমোস্ট চ্যাপ্টার আমি আজকে শেষ করে এক দিতে একজনের এক যাচ্ছি। রকম ঝামেলা থাকে। জি স্যার। কেন যেন আল্লাহ তাআলা হয়তো এটাই ফ্যামিলি বানায়, এটাই ফ্যামিলি, এইভাবে চলতে হবে তোমাদের। আমি তোর বাড়ি থেকে কোনো সমস্যা তোমার সত্যি না, আপনারা দূর থাকেন। আমি আমি আপনাদেরকে একটু ইয়ার কোশ্চেন করে দেখাচ্ছি। আঙ্কেল আন্টি বা প্রিভিয়াস এর কোশ্চেন দেখেন, এখানে একটা বলছে কবির and Habib are the good friend. Last night they were watching IPL with a number of the elite. It was KKR versus RCB and very competitive. Kobir said, I am overshoot the KKR with win. Habib replied, impossible. এরকম কথাবার্তা বলছে দুজনের, মানে বাজি ধরছে আর কি খেলা নিয়ে। একজন বলছে আমি 50 দিতে, তাহলে এই মুখ দল জিতে তাহলে আমি 50,000 দিব। সে বলছে ঠিক আছে আমি রাজি, যদি এরকম হারে তাহলে আমি দিব, তুই দিবি। এইভাবে একটা কম্পিটিশন, মানে দুজনকে বাজি লাগবে। এখন এক দল তো দিচ্ছে, অবশ্যই দিচ্ছে, কিন্তু জেতার পরে সে কি করে না, টাকা দিচ্ছে না। তাহলে যে বাজিতে জিতলো সে তার নামে কি করবে, মামলা করবে, হলো আইনের আশ্রয় নিতে। এই ক্ষেত্রে আপনি হচ্ছেন একজন প্রফেশনাল, আপনার কাছে সে অ্যাডভাইস চাইলে কি করা যায়। তাহলে সেই ক্ষেত্রে অ্যাডভাইস হাবিব কনসিডারিং এসেনশিয়াল ফিচার অফ কন্ট্রাক্ট। এখানে হাবিব কি করলো, বাজিতে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনার হাবিবকে কি লিগেল অ্যাডভাইস দিতে পারেন সেগুলো বলবেন। তাহলে লিগেল অ্যাডভাইস কি, সে যে কন্ট্রাক্ট করলো সেই কন্ট্রাক্টটা হচ্ছে ইলিগেল কন্ট্রাক্ট, ইন্টেনশন টু ক্রিয়েট ইলিগেল রিলেশনশিপ, লিগেল রিলেশন তৈরি হয় নাই। সেই ক্ষেত্রে কন্ট্রাক্টটা ভয়েড এব ইনিশিও, এটা শুরুতেই এটা ইয়ে। তাহলে এসেনশিয়াল ফিচার তো কন্ট্রাক্টের এসেনশিয়াল ফিচার গুলা বলে তারপর বলবেন তাহলে এই ফিচারের কারণে এটা কি হলো না, এটা কন্ট্রাক্ট হয় নাই, সুতরাং কোনো লিগেল রেমেডি নিতে পারবে না সে। Habib and his allies do not know the term void ab initio. Briefly explain it. Void ab initio বলতে কি বুঝেন, এটা আপনি এক্সপ্লেইন করতে বলছেন। তাহলে void ab initio মানে আপনার যে কন্ট্রাক্ট শুরুতেই, from the very beginning the contracts are void, is called void ab initio. শুরুতেই কন্ট্রাক্ট, শুরুতেই এটা void। যেমন ইলিগেল কন্ট্রাক্ট, হলো যে আপনার আনলফুল কন্ট্রাক্ট, কাকে মার্ডার করবেন, অথবা মাইনর যে কন্ট্রাক্ট করলো, সেগুলো হচ্ছে ইনক্যাপাসিটি পার্টি যে ইনক্যাপাসিটি, সেগুলো হচ্ছে ভয়েড অ্যাব ইনিশিও কন্ট্রাক্ট। Write the legal status of the following case giving appropriate argument in favor of your answer. এখানে এরকম দুইটা দেওয়া আছে, হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ড ওয়াইফকে একটা বাড়ি দিবে, সেই মর্মে সে একটা এগ্রিমেন্ট করলো উইদাউট পারচেজ কনসিডারেশন। পরবর্তীতে হাজবেন্ড এটা রিফিউজ করলো ওয়াইফকে, সে বাড়ি দিবে না। ওয়াইফ কি করলো, তার নামে ফাইল, মানে কে মামলা দায়ের করলো, নট অনারিং দা এগ্রিমেন্ট বিটুইন দেম। তার বিরুদ্ধে কেন এগ্রিমেন্ট করলো, সেটা কেন অনার করলো না, সেই ক্ষেত্রে লিগেল রেমেডি কি, ঠিক আছে। লিগেল রেমেডি কি, এখানে প্রথম কথা হচ্ছে এগ্রিমেন্টটা হতে হবে, আমরা জানি যে ন্যাচারাল লাভ এন্ড এফেকশনের জন্য হলে সেটা কি হতে হবে, রিটেন হতে হবে। কিন্তু এখানে কি রিটেনের কথা লেখা নাই, যতক্ষণ পর্যন্ত ডিড না হবে, রিটেন না হবে, ততক্ষণ পর্যন্ত এটা এগ্রিমেন্ট আপনার কি হবে না, হইতে পারে না। কিন্তু এবার হচ্ছে এখানে উইদাউট পারচেজ কনসিডারেশন, যদি পারচেজ কনসিডারেশন থাকতো তাহলে সেই ক্ষেত্রে আবার এটা রিটেন না হলেও এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট কনসিডার করা যেতে পারে। তারপর এখানে বলছে একটা জিনিস, যে একজন ভাড়া থাকে, সে ভাড়া গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ৭৫,০০০ টাকার ভাড়া এক জায়গায় লেখছে মাত্র ২৫,০০০ টাকা ভাড়া, আরেকটা হচ্ছে ৫০,০০০ টাকা সার্ভিস চার্জ। সেই লোক ভাড়াটি যিনি বাড়িওয়ালা, সে এটা গভর্নমেন্ট ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কাজটা করলো। এখন যে ভাড়াটি আসে
2 মাস ভাড়া দেওয়ার পরে পরে বলছে যে না আমি আর 50,000 টাকায় ভাড়া দিব না, সেই ক্ষেত্রে বাড়িওয়ালা কি কোনো লিগেল কি প্রসিডিউর এসে যেতে পারে? সেও এখানে লিগেল স্ট্যাটাসে আটকে যাবে, কারণ সে কি করলো, গভর্নমেন্টের অপুষ্ট পাবলিক পলিসি, গভর্নমেন্টকে ফাঁকি দেওয়ার জন্য সে কাজটা করবে। শর্ট নোটস অন কোয়াজি কন্ট্রাক্টের উপরে শর্ট নোটস লেখেন। হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম অফ কন্ট্রাক্ট? কন্ট্রাক্টের টার্ম অফ কন্ট্রাক্ট বলতে কি বুঝি? এক্সপ্লেইন হাউ দ্য টার্মস অফ কন্ট্রাক্ট আর এস্টাবলিশ। টার্মস অফ কন্ট্রাক্টে কিভাবে এস্টাবলিশ হয় আমরা বলছি 4টা বইতে। অ্যাকর্ডিং টু সেল অফ গুডস Act define the following conditional warranty rights and discuss the key features of Sale of Goods Act and the 30 with the reference to provision. Sale of Goods Act এর main feature গুলা কি কি সেগুলা বলতে বলছে। No consideration, no contract. No consideration, no contract. Explain exception of this statement. No consideration, no contract এর যে এটার এক্সেপশন হয় সেটা ব্যাখ্যা করার জন্য আমরা বলছি এক্সেপশন হচ্ছে 3টা। এক্সেপশন হচ্ছে 3টা, ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন, ডেট হচ্ছে আরেকটা হলো প্রিভিয়াসলি পারফর্ম। আপনি ভলান্টারি সার্ভিস দিয়েছেন আগে প্রিভিয়াসলি, সেটার ক্ষেত্রে নো কনসিডারেশন, নো কন্ট্রাক্ট। এক্সপ্লেইন এক্সেপশন অফ দিস স্টেটমেন্ট। এখানে যদি এক্সেপশন না থাকতো, যদি এটা পরীক্ষা এভাবে আসতে পারে নো কনসিডারেশন, নো কন্ট্রাক্ট, এক্সপ্লেইন দিস স্টেটমেন্ট, তাহলে আনসার হবে একরকম। এক্সপ্লেইন এক্সেপশন অফ দিস স্টেটমেন্ট, তাহলে আনসার হয়ে গেল আরেক রকম। এখানে কি বললো, একটা পাউডার কোম্পানি, সে লোকাল পাউডার কোম্পানি ইয়ে করলো, করার পরে তার কোনো হাত নাই, গভর্নমেন্ট এখানে ব্যান করে দিল, সেই ক্ষেত্রে কোনো রেমেডি পাবে কিনা সেগুলো বুঝতে একটু অনুযায়ী ব্যাখ্যা করার জন্য বলছে। এখানে আমির আকবর তারা এরকম ওই আগের মতো খেলা নিয়ে বাজি ধরলো, সেটা কি ভ্যালিড কন্ট্রাক্ট কিনা describe how the law controls the review excluding limiting unfair terms, the terms of translation provided is not possible. Explain when the parties will be regarded as intending the agreement to be legally binding. Explain how the terms of contract established with Federal C Contract Act 1672. What are the conditions of the valid offer? Offer condition. Explain the ways of revocation of an offer. How is an acceptance to be communicated? You are the senior finance manager. অনেকগুলো আসলে কোশ্চেন, এতগুলো তো পড়া যাবে না। You are the finance manager of ABC company. ABC company আপনাকে একটা সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার একটা অ্যাওয়ার্ড দিবে এরকম ডিক্লেয়ার করলো 50,000 টাকা, তার একটা ব্যাগ হারাই ফেলছে। চেয়ারম্যান কি করলো, তার ব্যাগ হারাই ফেললো। সে বলছে ডিক্লেয়ার করছে যে 50,000 টাকা সে দিবে কেউ যদি এটা পেয়ে দেয়। এখন এক লোক নিয়ে আসলো, সে 70 লোক সে পাইলো, সেটা ব্যাগটা ফেরত দিল, কিন্তু সে জানে না যে অ্যাওয়ার্ড যে 50,000 টাকা সেটা সে ঘোষণা করে, সেটা সে জানে না। হ্যাঁ, না জানিয়েই সে ব্যাগটা ফেরত দিল। ততক্ষণে চেয়ারম্যান বলাটা একটু কনফিউজ হয়ে গেল। চেয়ারম্যান বললো যে না, সে তো আমার কথা শুনে ব্যাগ দেয় না, সুতরাং আমি তার টাকাটা দিব না, তাকে দেওয়ার তো আমার কোনো অব্লিগেশন নাই। এই ক্ষেত্রে চেয়ারম্যানকে আপনার লিগেল এবং ইথিক্যাল গ্রাউন্ড অ্যাডভাইস করতে পারেন। আমরা বলছি যে ভলান্টারি সার্ভিসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি আপনার নো কনসিডারেশন, নো কন্ট্রাক্টের এক্সেপশন আছে সেটা, এবং ইথিক্যাল গ্রাউন্ড সে যেহেতু এটা দিল, তার ইথিক্যাল গ্রাউন্ডে তাকে এটা অ্যাওয়ার্ডটা দিতে হবে। All contracts are agreement, but all agreements are not contract. Explain the statement with example. একটু আগে বলছি no consideration, no contract. Explain the statement with example. No consideration, no contract এর এটা স্টেটমেন্টটা এক্সপ্লেইন করতে বলছেন, আর ওখানে একটু আগে আমরা বলছি এক্সপ্লেইন এক্সেপশন অফ দ্য স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের এক্সেপশন এটা এক্সপ্লেইন করার জন্য, আর এটা হচ্ছে এই স্টেটমেন্টটা এক্সপ্লেইন করার জন্য। কোশ্চেন দুইটা দুই রকম। চিকো একটা বিল্ডার, এখানে চিকো মানে একটা এন্টাইটলমেন্ট টু বিল্ডার লিমিট টু কনসিডার কনসিডারেশন অফ দ্য কন্ট্রাক্ট। মেনশন দ্য টাইপ অফ কন্ট্রাক্ট ডিসচার্জ।
Respect the factor which we consider whenever discharge issue arises. Mention the main points of the Equity Act 2010. এই ছিল মোটামুটি, আমরা ইকুইটি অ্যাক্ট অবশ্য পড়ি নাই। মানে কোশ্চেন গুলো হচ্ছে আমরা দেখলাম যে কোশ্চেন গুলো আমরা আমাদের পড়াশোনার ভিতরে আছে কিনা, এটা হলো আমাদের চেষ্টা। আরো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আমরা এই চ্যাপ্টার শেষ করে দিলাম। নেক্সট ক্লাসে আমরা নেক্সট চ্যাপ্টার পড়বো ল অফ এমপ্লয়মেন্ট। স্যার মিস্টার অনেস্ট স্যার ফিরে পেলো, এখন এথিক্যাল কাউন্টে সে তো পুরস্কার পাইতে পারে, লিগ্যাল কাউন্টে কি সে পুরস্কারটা পেতে পারে? লিগ্যাল কাউন্টে পাইতে পারে, ভলান্টারি সার্ভিস তো অলরেডি দিল ওইটাতে। ভলান্টারি সার্ভিস সেক্ষেত্রে সেটা হচ্ছে উইদাউট কনসিডারেশনে সেটা এগ্রিমেন্ট হয়। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার অকশন আর টেন্ডার এর মধ্যে আসলে কোনো পার্থক্য আছে কি স্যার? টেন্ডার আর অকশন সেলের ভিতরে তো একটু পার্থক্য আছেই স্যার, যদি একটু কাইন্ডলি স্যার একটু। টেন্ডার কি করে, টেন্ডারে আপনি ওটা মূল্য দিয়ে আপনি জমা দিবেন, ঠিক আছে? জমা দিলে সেটা নির্দিষ্ট ফরম্যাট বলবে, সেই ফরম্যাট অনুযায়ী আপনি টেন্ডার সাবমিট করবেন। টেন্ডার। আর অকশন হচ্ছে ওপেন সেল, ওপেনলি এখানে যারা বিডার সব একসাথে জমা হবে, সেখান থেকে প্রাইস হাই প্রাইস যে একটা দিবে সে হচ্ছে গুডসটা পাবে, এটা হলো অকশন সেল। আর টেন্ডার নরমালি যেটা হয়, টেন্ডার হচ্ছে আপনি গুডসটা কম দামে আপনি কিভাবে কে নিবে, সেই ক্ষেত্রে আপনি আগে থেকে প্রাইস কোটেশন সাবমিট করবে, সেই সবগুলা থেকে দেখে যার স্পেসিফিকেশন অনুযায়ী যার মূল্য কম তাকে টেন্ডারটা দেওয়া হবে। টেন্ডার এবং অকশনের ক্ষেত্রে কিন্তু উল্টাটা, অকশন হচ্ছে হাইয়েস্ট বিডার, টেন্ডার হলো লোয়েস্ট প্রাইস। আর একটা গোপনীয় স্যার, একটা গোপনে টেন্ডারটা গোপনীয়, আর অকশন হচ্ছে ওপেন, অকশন হচ্ছে ওপেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার অপশনটা কি স্যার নিলামের মতো? নিলাম, অকশন মানে হচ্ছে নিলাম, নিলামের বা ইংলিশ হচ্ছে অকশন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা শেষ করব। মেইলে ক্লাসের যে ডেট গুলো দেওয়া হয় এগুলো এখনো অনেক উলটপালট হচ্ছে আর কি, কোনটাই মিল হচ্ছে না। এটা কবে সলিউশন? কথা ভালো বোঝা যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম। স্যার আমাদেরকে মেইলে যে ক্লাস রুটিন গুলো দেওয়া হয় এগুলো তো দেখা গেছে আজকে দিচ্ছে একটা মেইল, সেটা দেখা গেছে কালকে ক্লাস দেয়া, কিন্তু একটু পরে আবার সেটা চেঞ্জ হচ্ছে। তো এইটা কবে ঠিক হবে আর কি প্রবলেম? এটা আসলে ঠিক বলতে, এটা তো এরকম কিছু সিচুয়েশন ফেস করতেই হবে। যেমন আমাদের গতকাল ক্লাস ছিল 5:30টায়, আমরা ক্লাস নিতে পারবো না। এর আগে যে আমি বলে দিচ্ছি, তারপরে তারা মেইল করে দিচ্ছে, মেইল করছে, তখন আমি বললাম না আমি নিতে পারবো না, ইয়ে করে পরে আমাকে সাথে কমিউনিকেট করে বললো 7:30টার সময় আজকে নিবো, তুই দিতে পারবেন, যেটা ওটা চেক করে দিতে। তো এরকম কিছু হবে যে এটা আপনাদের সুবিধার জন্য এটা একটা হতে পারে। যেমন হচ্ছে 5:30 হলে অনেকেই ক্লাসে থাকতে পারবে না, জন্য 7:30 আমার চেষ্টা হচ্ছে আমি এখন থেকে একটা স্যাটারডেটা যেটা আছে 5:30 আছে, তারপর আমি বলছি সব ক্লাসে আমার 7:30 দিতে পারলে ভালো, এটা তো সম্ভব না, বলছি নট পসিবল। এখন আপনাদের কাজ হচ্ছে আপনাদের ধরে নিতে হবে 5:30 থেকে যেতে রুটিন, 5:30 থেকে ক্লাস আপনার থাকবে, সে ধরে নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনাকে যে মেইল করে সেই মেইলের সাথেই রেসপন্স করে চলতে হবে। স্যার ক্লাসের টাইম গুলো স্যার 6টার পর নেওয়া যায় না স্যার? আমাদের তো আমরা যে ব্যাংকে চাকরি করি তাদের জন্য অনেক টাফ। নিতে পারলে তো ভালো হতো, আমিও তো বলি নেওয়ার জন্য। নিতে পারলে 7টা থেকে 10টা পর্যন্ত যদি টানা 2টা ক্লাস হয় তাহলে কোনো সমস্যা নাই। অনেক সাবজেক্ট শেষ।
7 to 10 ক্লাসের কোনো সমস্যা নাই স্যার, কারণ কি এটা বাসা বসে করতেছে। হ্যাঁ আমাদের সমস্যা নাই, কিন্তু যারা অফিসিয়াল চাকরি জব পাওয়া তাদের সমস্যা আছে। আমরা এক্সাম দিতে হয় আমাদের ওয়ার্কিং ডেতে, অনেক ঝামেলা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমাদের একটু ফ্রাইডেতে আছে, ফ্রাইডে স্যাটারডে ওই দুটো ক্লাস ঠিক থাকবে। এরপরে যদি অফিসিয়াল ডেতে যদি পরে 7টার পরে হলে আমি ক্লাস নেব, এটা বলছি 7টা পরে বা 6টার পরে হলে নেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আমরা করবো। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আছেন নাকি? তাহলে আছেন, আমরা ক্লাস শেষ করতে পারি?